আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুল কর্তৃক আয়োজিত তোমাদের আজকের এই মহা গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাসে। এবং তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা রয়েছো তাদের জন্য একটি খুবই সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদটা হলো, আমরা 10 মিনিট স্কুল এবার সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জন্য আরও একটি বাংলা ইংরেজি আইসিটি ব্যাচ নিয়ে আসবো, যেটাকে আমরা বলছি এইচএসসি 25 অনলাইন ব্যাচ BEI 2.0। এই যে 2.0 এর এই সম্পূর্ণ আমাদের লাইভ ক্লাসটি রয়েছে। এই আজকের লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবা যে কিভাবে আসলে আমরা মূল ক্লাসের মধ্যে পড়াই। বাচ্চারা, আজকের ক্লাসটার মধ্যে প্রথমেই ক্লাসটা আমি শুরু করছি একটা প্রশ্ন দিয়ে। সে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে লাল সালু উপন্যাসের প্রেক্ষাপট। আমার আছে লাল সালু উপন্যাসটা পড়াবো, কিছুটা পড়াবো, সব তো আর পড়ানো সম্ভব না, যতটুকু পড়াই। বাট তোমাদের উদ্দেশ্য প্রশ্ন হচ্ছে, বই না পড়েই কি পারবে পুরো উপন্যাস? কমেন্টে জানাও তো যে বই না পড়ে তোমরা উপন্যাস আদৌ পারবে কিনা। তোমরা কমেন্টে এই প্রশ্নের অ্যান্সারটা দাও, আর এই ফাঁকে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই, ঠিক আছে? সো আমি বেসিক্যালি তোমাদের ফারসিম ভাইয়া। তোমরা অনেকেই হয়তো আমাকে চেনো, অনেকেই আমার নাম জানো। আমি হচ্ছে ফারসিম। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি এবং 10 মিনিট স্কুলে প্রায় 4 বছরের অধিক সময় ধরে আমি তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি। এবং শুধুমাত্র তাই না, আমি হচ্ছে এই সামনের এই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমার পড়ানোর অভিজ্ঞতা 5 বছরে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে। তাই সব কিছু মিলে স্টুডেন্টস, আমি যদি হচ্ছে তোমাদেরকে বলি, আমাদের আজকের যে ক্লাসটি রয়েছে, আজকের এই ক্লাসটার মাধ্যমে এইচএসসি 25, আই রিপিট, আজকের এই ক্লাসটির মাধ্যমে এইচএসসি 25 ব্যাচের যারা আছো তারা কিন্তু আসলে বুঝতে পারবা আমরা আমাদের যে পেইড ব্যাচগুলো রয়েছে সেই পেইড ব্যাচে কিভাবে স্টুডেন্টদেরকে পড়াই। সো এইচএসসি 25 ব্যাচ, তোমাদের উদ্দেশ্যে খুবই ছোট্ট একটি প্রশ্ন, বই না পড়ে পারবে কি পুরো উপন্যাস? একটু কমেন্টে যারা আছো, আমাদের সাথে ফেসবুকে অনেকে জয়েন করেছো, আমার সাথে ইউটিউবে অনেকেই জয়েন করেছো, একটু কাইন্ডলি কমেন্টে জানাও তো 25 ব্যাচ। ওকে, নুরুল হক বলতেছো এইচএসসি 26 ব্যাচে, ঠিক আছে, দিদি 25 গ্রুপে জয়েন করে ফেলছো। ওকে, বাট এটা 25 গ্রুপ, যেহেতু 25কে নিয়ে আমরা কথাবার্তা বলি। সো দেখতে পাচ্ছি আমাদের ইউটিউববাসী, আমার অনিমেষ বলছে না পসিবল না, রন্তি রয় বলছে পসিবল না, শিমু বলছে পসিবল না, বই পড়ে না পড়ে হবে না বলছে তোমার সি এনিথিং, আচ্ছা নামটা জানি না। এরপর দেখি ফাহিমা বলছে 7টার সময় ক্লাস আর কাজ ছিল, একটু আগেই ক্লাসটা নিয়ে ফেললাম আর কি, 7টায় না 6টার সময় ক্লাসটা হচ্ছে। আর বাই দ্য ওয়ে, হ্যাঁ, ক্লাসের এখনও কিন্তু 2 মিনিট বাকি রয়েছে। তোমাদের জন্য একটা কথা বলি, ক্লাসে যেহেতু 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে তোমরা একটা ছোট্ট করে কাজ করে ফেলতে পারো। সেটা হচ্ছে মাগরিবের নামাজের জন্য অজু করে আসতে পারো, ঠিক আছে? আমরা মাগরিবের যখন আজানটা দিবে এক্স্যাক্ট ঘড়ি ধরে আমরা 10 মিনিট একটা ব্রেক দিব, এর মধ্যে আমরা সবাই নামাজ পড়ে আবার কিন্তু ক্লাসে ব্যাক করব। ওকে, সো স্টুডেন্ট, যেটা হচ্ছে কি আমি তোমাদেরকে বলতেছি, বই পড়ে আদৌ কি, বই না পড়ে আদৌ কি উপন্যাস পড়া সম্ভব? ওকে, আমাদের সাথে মহু ইসলাম বলছে ভাইয়া মাত্র আসলাম, ওয়েলকাম মহু, কোনো সমস্যা নাই। আমার সাথে রূপা জয়েন করেছে ইউটিউব থেকে, আমার সাথে অর্পিতা জয়েন করেছে, আলিফ জয়েন করেছে, মনি জয়েন করেছে, এইমাত্র আহসান হাবিব জয়েন করলাম আমাদের ফেসবুক থেকে। সো মোটামুটি সবাই হচ্ছে একটা কথাই বলতো যে বই পড়ে উপন্যাস পড়া যাবে না, অ্যান্ড এই কথাটাই হলো গিয়ে তোমার সঠিক। তুমি যদি তোমার জায়গা থেকে কখনো বইটা নাই ধরো, তাহলে তোমার যে উপন্যাসটা রয়েছে সেই উপন্যাসটা কিন্তু তুমি আসলে কখনোই ভালো করে পড়তে পারবে না। আমি আমার অনেক ফ্রেন্ডদের মধ্যেই, আমি যখন তোমাদের টাইমে ছিলাম, একটা বেসিক মানে ইনস্টিংক্ট দেখতে পেতাম। সেটা হচ্ছে ওরা কি করতো, মানে লাল সালু উপন্যাস যেটা আছে, উপন্যাসটা না ঠিকঠাক মতো পড়তো না। ওকে, এখন ঠিকঠাক মতো না পড়ে জাস্ট হলে তারা গাইড সলভ করে, গাইডের প্রশ্ন সলভ করে, বিগত বছর প্রশ্ন দেখে পরীক্ষা চলে যেত। বাট একটা বিষয়, কখনোই কিন্তু এর আগের বছরের প্রশ্ন হুবহু রিপিট হয় না। এতে করে যে জিনিসটা হতো, ওই স্টুডেন্টরা বা আমার ওই ফ্রেন্ডরা পরীক্ষার হলে গিয়ে যখন তোমার এই উপন্যাসের ভেতর থেকে করে একটা লাইন পাইতো, সেইটার আর ব্যাখ্যা করতে পারতো না, নানান রকমের সমস্যা। তাই সবকিছু মিলিয়ে আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে লাল সালু উপন্যাসের ক্ষেত্রে আমাদের যে সহপাঠ বইটা আছে অবশ্যই সেটা ভালো করে পড়তে হবে।
মহু ইসলাম যেরকম বলতেছে আমি পড়ি নাই ভাইয়া ফার্স্ট টাইম, ও কিন্তু অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করে ফেলছে, বাট তাও এখন কি পড়ে ওঠে নাই, প্যারা নাই। আমরা আজকে কি করতে, আজকে অবশ্যই পুরো উপন্যাস আমরা পড়াই দিব না, আমরা একটু জাস্ট গ্লিম্পস দিব এই উপন্যাসটা কিভাবে পড়তে হয়। ঠিক বাজে 6টা, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা পড়বো লাল সালু উপন্যাস, লিখেছে সৈয়দ ওয়ালিউল্লাহ। এখন তোমাদের জন্য একটা জিনিস আছে, দেখতে সবাই প্রস্তুত? সবাইকে রেডি? কমেন্টে জানাও। আর ভাই, লাল সালু উপন্যাসটাকে সামারি করতে একটা ক্লাস নিয়ে আসলাম, বুঝতেছো? একটা প্রায় 100 পৃষ্ঠার উপন্যাস, ওটাকে সামারি করব মাত্র 1.5 ঘন্টায়। বিষয়টা কিন্তু অনেক বড় একটা জিনিস। এই এত বড় একটা জিনিস তোমরা কেন হচ্ছে কি শেয়ার করে স্টুডেন্টদের কাছে জানাচ্ছ না? মাথায় ঢুকতেছে না। ফেসবুকে যারা আছো শেয়ার করে দাও, ইউটিউবে যারা আছো ভিডিও লিঙ্কটা কপি করো, কপি করে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের ইনবক্সে দিয়ে বলো চলে আয়, ফার্স্ট ইন ফায়ার ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, সবাই যদি রেডি হও, তোমাদের জন্য এখন একটা জিনিস আছে। আমি কি নিয়ে আসবো জিনিসটা? ওকে, সো আই থিঙ্ক নিয়ে আসা যায়। সো 3, 2, 1, জিনিসটা হচ্ছে এইটা। সো বেসিক্যালি আমরা সবাই জানি তোমার যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচটা রয়েছে, ইমিডিয়েট সিনিয়র ব্যাচগুলোকে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে যেটা, তোমরা যদি হচ্ছে কি এখন থেকেই ভালো করে না পড়ো, তোমাদের যে ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল, এখনো যদি বাংলা সাবজেক্টটাকে ভালো করে তোমরা না পড়ো, তাহলে প্রবলেম যেটা হবে, ফার্স্ট ইয়ার শেষ হলেই বাংলা পড়তে বসবো এই স্টেটে যারা রয়েছে, তাদের যে জিনিসটা হলো কি হবে, নাইট বিফোর এইচএসসি, তখন তোমাদের হচ্ছে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করতে হবে, আল্লাহ পরীক্ষাটা বাতিল করে দাও, পরীক্ষাটা বাতিল করে দাও, উপন্যাসটা যেন প্রশ্ন না আসে, উপন্যাসটা যেন কোনো প্রশ্ন না আসে, প্রশ্ন আসলে আমি শেষ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, যা পুষ সমস্যা নাই, আল্লাহ মাফ করে দাও। এইরকম একটা কন্ডিশন চলে যাবে, জাস্ট অ্যাজ ইট ইজ মিস্টার মজিদের মতো। এই লোকটা আমাদের কিন্তু মজিদ ক্যারেক্টারটাকে হলো গিয়ে লিড করতেছে, বাট এইচএসসি 25 ব্যাচের যারা এখনো বাংলা পড়া শুরু করো নাই, তাদের জন্য কিন্তু এরকম একটা ফিউচার ওয়েট করতেছে। তাই পরীক্ষার আগের রাতে আল্লাহ পরীক্ষাটা বাতিল করে দাও, লাল সাহুতে যখন প্রশ্ন না আসে, এইটাই মোনাজাত না করে বরং যাতে এটাই মোনাজাত হোক, আল্লাহ যেটাই হোক না কেন ভালো করে লিখে আসতে পারি সেই তৌফিক দান করো। এই মোনাজাতটা যাতে করতে হয়, এই জন্য এখন থেকে এই মুহূর্ত থেকে তোমাদের কি করতে হবে, ভালো করে লাল সালু উপন্যাস এন্টায়ার সহপাঠ বই এবং এন্টায়ার বাংলার প্রথম পত্রের যে বইটা রয়েছে বইটা পড়তে হবে। আমি চাই না আমার কোনো স্টুডেন্টদের এরকম এই মিমটার মতো অবস্থা হোক এবং সবাই তাকায় তাকায় দেখবে কি ব্যাপার, 25 বছর সমস্যা কি, আল্লাহর কাছে না দোয়া করতেছে কেন, ওরা কি পরীক্ষা বাতিল চায়? ওকে, সো আগাই সামনের দিকে আমাদের এইচএসসি 25 ব্যাচ তোমাদের লাল সালু উপন্যাসের একদম স্টার্টিং এ। বাট লাল সালু উপন্যাসে যাওয়ার আগে তোমাদের জন্য ছোট্ট একটা কথা আছে, সেই কথাটা একটু আমরা বলি। সে কথাটা হচ্ছে এইচএসসি 25 অনলাইন ব্যাচ 2.0, যেখানে বাংলা ইংরেজি আইসিটি। বাংলাতে আছে আমি তোমাদের ফারসিম ভাইয়া, হাই হ্যালো, এবং আমার সাথে আছে আমাদের সবার প্রিয় ফাহাদ সাকিব ভাইয়া, এবং এর পাশাপাশি ইংরেজিতে আছে তোমাদের নাইম দুর্জয় ভাইয়া, তারপর ফাহাদ ভাইয়া, আইসিতে রয়েছে তোমাদের জাকি ভাইয়া এবং সুমাইয়া জানাত আপু। শুধুমাত্র তাই নয়, আমাদের এই যে বিআই 2.0 ক্লাসটা শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে, এবং তার আগে তোমরা যারা যারা 1 সেপ্টেম্বরের মধ্যে এই কোর্সটা কিনবা, আমাদের এই 3500 টাকার এই কোর্সটা 3500 টাকার এই কোর্সটাতে তোমরা একটা বিশেষ ছাড় পাবা। ছাড়টা কত টাকা ভাইয়া? 1 টাকা ছাড় দিবেন, 10 টাকা ছাড় দিবেন, না কত টাকা ছাড় দিবেন এটা না বলি, এটা সারপ্রাইজ থাকুক। তোমরা সুন্দর মতো এই যেখানে একটা প্রোমো কোড দেওয়া আছে MKTHSC25, এটা সুন্দর মতো কপি করবা, কপি করে কোর্সটা পারচেস করার সময় প্রোমো কোডের যে অপশনটা আছে সে অপশনটা বসাই দিবা, একদম সুন্দর মতো তোমাদের কিন্তু এই কোর্সে সুন্দর ছাড় পেয়ে যাবা। ছাড়টা পেয়ে কিন্তু তোমরা এই কোর্সটা কিনতে পারবা। তাই শিক্ষার্থীরা 2 সেপ্টেম্বরে ক্লাস শুরু, 1 সেপ্টেম্বরের মধ্যে তোমরা অবশ্যই কোর্সটা কিনে ফেলবা এই প্রোমো কোডটা দিয়ে। এবং আছে কিন্তু 21 অগাস্ট, হাতে আছে মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের কোর্সটা অবভিয়াসলি পারচেস করে ফেলতে হবে এই প্রোমো কোড দিয়ে। ওকে, এবং শুধুমাত্র তাই না, আমরা এই মুহূর্তে যে গ্রুপটাতে ক্লাস নিচ্ছি, অর্থাৎ এইচএসসি 2025 ফ্রি A+ সাজেশন গ্রুপ, এই গ্রুপটাতে জয়েন করো
জয়েন করতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিঙ্কে। আমাদের কমেন্টে দেখো 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে একটা কমেন্ট করা হয়েছে, সে কমেন্টে কিন্তু এই গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। যারা যারা 10 MS SSC HSC স্টুডেন্টস গ্রুপে রয়েছে তাদের জন্য বলছি, এবং যারা আমার পার্সোনাল গ্রুপেতে রয়েছে তাদের জন্য বলছি, তোমরা কিন্তু ওই লিঙ্কটাতে ক্লিক করে সুন্দর মতো আমাদের এই গ্রুপটাতে চলে আসতে পারবা, ঠিক আছে? সো মোটামুটি আমাদের তোমাদের 2.0 আমরা কি কি করতে যাচ্ছি সবকিছু তো মোটামুটি বললাম, রাইট? সো আই থিঙ্ক আমরা মূল পড়াতে যেতে পারি। আজকে আমরা একজন খুব অবিডিয়েন্ট স্টুডেন্টকে দেখতে পাচ্ছি, আহসান হাবিব সুন্দর মতো শেয়ার করে ফেলছে। তোমরা সবাই আহসান হাবিবের মতো সুন্দর মতো শেয়ার করো, তারপর শেয়ার করে কমেন্টে লিখে দাও শেয়ার ডান। আর এই যে 10 মিনিট স্কুলের যে মেইন পেজ থেকে চলে আসছে আজকের ক্লাসের স্লাইডটা কীভাবে ডাউনলোড করবা, একটা ফর্ম লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে। ফর্ম লিঙ্কটা জাস্ট পেস্ট ক্লিক করো, ক্লিক করে ফর্মটা ফিল আপ করো, আজকের ক্লাস স্লাইডটা পেয়ে যাও। ঠিক আছে, অনেকখানি সময় চলে গেল, এবার আই থিঙ্ক আমাদের লাল সালু উপন্যাসের মধ্যে ঢোকা উচিত। সো ক্লাসের প্রথমেই বাচ্চারা একটা কথা আমি তোমাদের উদ্দেশ্যে একদম ক্লিয়ারলি বলে দিছিলাম। সে কথাটা কি, তুমি এই উপন্যাসটা কখনোই বই না পড়তে পারবা না, এইটা পড়া অসম্ভব। বা এই উপন্যাসটার যে মূল ভাবার্থ রয়েছে, উপন্যাসটার যে রস রয়েছে, এই জিনিসটা তুমি কখনোই আস্বাদন করতে পারবা না যদি না তুমি বইটা পড়ো। যারা যারা বই পড়েছো আমি বিশ্বাস করি তোমরা ইতিমধ্যে এই জিনিসটার, এই যে তোমার সিনারিওটা, এই সিনারিওটা রিলেট করতে পারছো। আমি যদি খুবই সিম্পলি এখানে মজিদ ক্যারেক্টারকে আকাশ থেকে নিয়ে আসি, এই যে এই লোকটা যদি হচ্ছে গা আমাদের মজিদ ক্যারেক্টারটা হয়, তাহলে বাচ্চারা আমরা একটু হইলো কি দেখি, মজিদ ইনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের মহব্বতনগর গ্রামটাকে একদম গ্রাস করে ফেলে। মহব্বতনগর গ্রামটাতে নিজের যে ধর্ম ব্যবসা এমনভাবে প্রতিষ্ঠা করে, সেই ধর্ম ব্যবসার শেকড় থেকে কেউ আর রেহাই পায় না, এমন একটা কন্ডিশন। এবার আমরা হলো কি একটা বিষয় হলো কি দেখব, আমাদের এই যে এখানে মজিদ লোকটা রয়েছেন, মজিদ আসলে প্রথমবার যখন মহব্বতনগর গ্রামে ঢুকে এরকমই একটা নিরাখ পরা আবহাওয়া ছিল। নিরাখ পরা আবহাওয়া কি মানে, তোমার সন্ধ্যার কাছাকাছি বিকালের শেষে এমন একটা অবস্থা, মাগরিবের ওয়াক্ত চলে আসে, এরকম এই টাইমে বাইরের পরিবেশ গ্লুমি থাকে, একটু বাইরের পরিবেশ একটু ডিফারেন্ট টাইপের থাকে। ওই যে পরিবেশটা, ওই পরিবেশের কথা বেসিক্যালি এখানে তুলে ধরা হয়েছে বাচ্চারা। এবং শুধুমাত্র তাই না, এই যে পার্টিকুলার জায়গাটা রয়েছে এখানে আমরা কি দেখতে পারি জানো, এখানে আমরা দেখতে পারি যে গ্রামের মানুষেরা মসজিদের দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কেন? সাপোজ তুমি তোমার স্কুলের দিকে যাচ্ছ বা তোমার কলেজের দিকে যাচ্ছ, তোমার কলেজের গেটের কাছাকাছি যখন আসছো তখন দেখছো একজন লোক জায়নামাজ বিছিয়ে তোমার সামনে আল্লাহু আকবার বলে নামাজ পড়া শুরু করলো। এবং এই মানুষটা নামাজ পড়ছে তোমার কলেজে গেটের সামনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ জড়ো হয়ে গেছে তাকে দেখার জন্য। মানে জিনিসটা খুব একটা অদ্ভুত না? মানে একজন মানুষ কেন তোমার কলেজের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছে? ঠিক একই জিনিসটা হয়েছিল মহব্বতনগর গ্রামের ক্ষেত্রে। আমরা দেখতে পাই মহব্বতনগর গ্রামে ঢোকার যে মুখটা, মানে গ্রামের এন্ট্রির যে মুখটা, সেই এন্ট্রির মুখে একজন লোক টুপি পাঞ্জাবি পরা, এই যে যদিও হচ্ছে একটা তোমাকে দেখালাম, মানে যদিও হলো একটা আমি এখানে মিমস দেখিয়েছি, মিমসটা কিন্তু আমার নিজের বানানো, ঠিক আছে? সো একটা মিমস দেখিয়েছি যে এই লোকটা এভাবে মানে মোনাজাত করছে একটা গ্রামের তোমার ঢোকার পথে, এভাবে সে হাত তুলে দাঁড়িয়ে আছে, হাত তুলে হচ্ছে কথাবার্তা বলছে যে আল্লাহ এই গ্রামে যাতে আমার ধর্ম ব্যবসাটা বেড়ে যায়, এই গ্রামে যাতে আমি খুব ভালো থাকতে পারি, আগের গ্রামে যে ঝামেলা ছিলাম এগুলো যাতে দেখুন না হয়, এরকম সে হলো মোনাজাত করছে, জোকস অ্যাপার্ট। সো এই জিনিসটা কিন্তু যে কারোর ক্ষেত্রেই অনেক বেশি তোমার আকর্ষণীয় একটা জিনিস হবে এবং ভাববে যে আচ্ছা এই লোকটা আসলে এমন করতেছে কেন, মানে এভাবে সে কেন মোনাজাত করতেছে, ঠিক আছে? তো সব কিছু মিলায় এইটাই মূলত বলা হচ্ছে। এবং মসজিদের এই যে এন্ট্রিটা ছিল অনেক বেশি তোমার নাটকীয়, এই নাটকীয়তার কথাই মূলত এখানে বারংবার বলা হচ্ছে। আচ্ছা, আল্লাহ দুনিয়া, আমি এতদিন ধরে যে স্টুডেন্ট পড়াই, ভালো করে যে বোর্ডটা না দেখা যায়, সো একদম আল্লাহর দুনিয়ায় এতদিন ধরে স্টুডেন্ট পড়াইতে আমি খুবই একটা অদ্ভুত জিনিস ফলো করছি, সেটা হচ্ছে
তোমরা মানে তোমরা যারা পড়াশোনা করো তোমাদের পড়াশোনার মধ্যে একটা ল্যাকিংস থাকে, সেই ল্যাকিংসটা হচ্ছে স্পেসিফিক্যালি বাংলার ক্ষেত্রে। সেটা হলো যে কোনো গল্প, যে কোনো নাটক, যে কোনো উপন্যাস একদম খুব আদ্যপান্ত সব জানো, বাট এই উপন্যাসটার প্রধান চরিত্র কোনগুলা, কোন চরিত্রগুলা অনেক বড় রোল প্লে করছে, কোন চরিত্রগুলা কি ধরনের কথা বলছে, আল্লাহর দুনিয়ায় এই জিনিসটা তোমরা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে যাও। আমাকে একটু কমেন্টে জানাও আদৌ তোমরা এই আকাজটা করো কিনা, এবং আমি বলবো পার্সোনালি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে এটা সম্পূর্ণরূপে একটা আকাজ। তার কারণ হলো অনেক সময় প্রশ্ন আসে যে একটা উক্তি দেয় খ নম্বরের অনুধাবনমূলক প্রশ্নে সৃজনশীলে বলে যে ব্যাখ্যা করো, ঠিক আছে। ফর অ্যান এক্সাম্পল আমি যদি হচ্ছে তোমার ওই মিয়া দাড়ি কাটো না কেন, কমা ইনভার্টেড কমা হাইফেন দিয়ে বললাম ব্যাখ্যা করো, এই লাইনটা যখন হচ্ছে কি বলবে, সাপোজ হচ্ছে কি তোমাকে বলা হলো যে এই লাইনটি আলোচ্য উক্তিতে কি বোঝানো হচ্ছে ব্যাখ্যা করো, তোমার প্রথম প্যারাতে লিখতে হবে ওই মিয়া দাড়ি কাটো না কেন, দাড়ি রাখো না কেন আলোচ্য উক্তিটি মজিদ আক্কাস মিয়াকে উদ্দেশ্য করে বলেছিল। তুমি অ্যাজ এ স্টুডেন্ট যখন একটা অনুধাবনমূলক প্রশ্নের প্রথম প্যারাটে এভাবে লিখবা, ওই সময়তেই তোমার খাতার প্রতি তোমার টিচারের অনেক সুন্দর একটা ইমপ্রেশন তৈরি হবে। ইউজুয়ালি আমরা কি বলি, আলোচ্য উক্তিটি দ্বারা ধর্মান্ধতার কথা বোঝানো হয়েছে। আরে বাপ, এটা তো তোমার ব্যাখ্যাতে লিখতে হবে। তুমি আগে বলো উক্তিটা কে বলছে, কেন বলছে, সেটা না আগে বলবা। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া এত সব গল্প, এত সব নাটক, এত সব উপন্যাস, কার উক্তি কে বলছে, কখন বলছে, এটা কিভাবে কি মনে রাখবো? এইটা মনে রাখার উপায় হচ্ছে দিস। প্রথমেই একটা গল্প পড়ো, একটা নাটক পড়ো, একটা উপন্যাস পড়ো, প্রথমেই একদম সবার আগে যেই কাজটা হলো আমাদের করতে হবে সেটা হচ্ছে চরিত্রগুলার পরিচয় নিতে হবে। চরিত্রগুলা কি করে, চরিত্রগুলা কেন এই কাজটা করছে, কেন ওই কাজটা করছে, এই যে বিষয়টা। রানা মাতব্বর বলছে ক্লাস তো শুরু হয়ে গেছে, কিন্তু ক্লাস চলছে রানা মাতব্বর, সো ক্লাসটা করো এখন। তো যেটা হলো বলতেছিলাম তোমার হচ্ছে লাল সাদা উপন্যাসের যে তোমার চরিত্রগুলো রয়েছে, আমাদের অবভিয়াসলি চরিত্রগুলো সম্পর্কে বেশ ভালো করে জানতে হবে, তা না হলে কিন্তু হবে না। আমরা দেখি যেরকম ফার্স্টেই আমি এবার একটা একটা করে চরিত্র ব্যাখ্যা করব। ওকে, আসি আমরা প্রথমেই যাকে নিয়ে কথাবার্তা বলবো, যে হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরিত্র, সে হলো গিয়ে এই গল্পের মজিদ, ঠিক আছে। সে কে, এই গল্পের হচ্ছে কে মজিদ, এবং সে হলো আমাদের কেন্দ্রীয় চরিত্র। বাচ্চারা একটু হলে ওকে বুঝো, আমাদের মজিদের ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, মজিদের প্রেজেন্ট কেস বুঝতে হবে। আমরা মজিদের জীবনটাকে দুটা ভাগে ভাগ করবো। আমি জানি না এর আগে তোমরা কখনো ক্যারেক্টার ভিত্তিক পড়াশোনা করেছো কিনা। একটা কথা মনে রাখবা, বড় বড় নাটক উপন্যাস পড়ার জন্য যে কাজটা করতে হয় ক্যারেক্টার ভিত্তিক পড়তে হয়, তাহলে এন্টায়ার মানে উপন্যাসের কন্টেন্ট অনেক ছোট হয়ে আসে। কিভাবে দেখাচ্ছি, লাস্টে গিয়ে জিনিসটা ব্যাখ্যা করব। মজিদ যিনি হচ্ছেন একজন কেন্দ্রীয় চরিত্র, তার জীবনটাকে আমরা দুটি পর্যায়ে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা পর্যায় হচ্ছে তার হলো দিনহীন অবস্থা, মানে হলো গিয়ে দরিদ্র অবস্থা, আর আরেকটা পর্যায় হচ্ছে তোমার ধনী অবস্থা। দরিদ্র অবস্থায় সে যে গ্রামটাতে ছিল, ওই গ্রামে আসলে তোমার মানে ওই গ্রামের ইকোনমিক কন্ডিশন অনেক বেশি খারাপ। ফাহিমা, অবভিয়াসলি 6:30টায় যদি আজান দেয় আমার ঢাকার মহাখালীতে, তখনই আমি তোমাদেরকে 10 মিনিটে নামাজের বিরতি দিব। নামাজের সময় হলে নামাজের বিরতি অবশ্যই পাবে, কোনো ডাউট নেই, ঠিক আছে। সো এগিয়ে যাই সামনের দিকে। এটা বলছিলাম মজিদের জীবনে দুটো ফ্যাক্টর ছিল, একটা দরিদ্র ফ্যাক্টর এবং একটা ধনী ফ্যাক্টর। আমি যদি দরিদ্র ফ্যাক্টরটা নিয়ে কথাবার্তা বলি, সেখানে আমরা কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে দেখব। সেটা কি, সেটা হচ্ছে মজিদ নোয়াখালীতে যে গ্রামটাতে অবস্থান করত, সেই গ্রামের ইকোনমিক বা অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল।
ওখানে এমন অবস্থা মানুষের গায়ে কাপড় জোটে না। এই যে একটা শার্ট বা একটা টি শার্ট কেনার জন্য যে টাকা পয়সা দরকার একজন মানুষের, সেই টাকা পয়সাটাও আলটিমেটলি ইনকাম করা যায় না। বাট ওই মানুষরা আবার অনেক ধর্মপ্রাণ, ধর্মকে অনেক 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 তারা হচ্ছে কি ভয় পায়, ধর্মভীরু তারা। তারা তাদের গায়ে কাপড় না জুটাতে পারলেও আমসিপাড়া ঠিকই পরে, আমসিপাড়া পরে ধর্মীয় শিক্ষায়, ধর্মীয় দীক্ষায় দীক্ষিত এবং শিক্ষিত হয়। এই যে বিষয়টা বাচ্চারা, এই জিনিসটা আমাদের কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে। এবং মজিদ বুঝতে পারলো এইরকম ভাবে থাকতে গেলে ওর একদিন না খেয়ে টস করে মারা যেতে হবে। এই যে না খেয়ে মারা যাওয়ার একটা বিষয়, তখন ওই গ্রামের অন্যান্য হলো গিয়ে লোকের মতো আমাদের মজিদ হলো গিয়ে যে কাজটা হলো গিয়ে করে, সে হচ্ছে তার জায়গা থেকে সে হলো তোমার সামনের দিকে হলো এগিয়ে যেতে থাকে এবং সে অন্য একটা গ্রামে স্থানান্তরিত হওয়ার চিন্তা ভাবনা করে। এবং মজিদ কোথায় চলে আসে? মজিদ এরপর চলে আসে মহব্বতনগর গ্রামে। মজিদ চলে আসে মহব্বতনগর নামক একটি গ্রামে। এই যে তোমার মহব্বতনগর নামক একটা হলো গিয়ে গ্রাম, এই গ্রামে সে কেন আসে? কারণ সে আগে থেকেই জানতো এই গ্রামের মানুষেরা কি করছে। এই গ্রামের মানুষেরা প্রচন্ড রকম ধর্মভীরু এবং তারা অশিক্ষিত। ধর্মকে পুঁজি করে মজিদ জানতো সে হলো গিয়ে এই গ্রামে কি করতে পারবে। এই গ্রামে মজিদ অবশ্যই কোনো না কোনোভাবে গ্রামটাকে করায়ত্ত করতে পারবে। তাই সে গ্রামের ভেতরে ঢোকার সময় এরকম মোনাজাতের একটা ভাব করে গ্রামের দরজায় হলো গিয়ে বসে আছে। সে বসে বসে ভাবতেছে যে এই গ্রামটাকে যদি কোনোভাবে ধরে ফেলতে পারি বস, তাহলে তো একদম 100-100 অবস্থা। তাই এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমরা চিন্তা করি, মজিদ একটা কুমতলব নিয়ে মহব্বতনগর গ্রামে আসে এবং এখানে ধর্ম ব্যবসাকে পুঁজি করে সে তার সম্পূর্ণ গ্রামে একটা করায়ত্ত স্থাপন করে, সম্পূর্ণ গ্রামের কর্তৃত্বটা সে নিয়ে নেয়। এবং একদম লাস্টে এসে মজিদ যে কাজটা করে, সে খুবই হচ্ছে কি তোমার ধনী একজন ব্যক্তি হয়ে যায় ওই গ্রামের যে খালেক ব্যাপারী রয়েছে, খালেক ব্যাপারীর সহায়তা নিয়ে। সো এটাই হচ্ছে কি মূলত আমাদের এই যে গ্রামটা রয়েছে, এই গ্রামের মোটামুটি একটা ব্যাখ্যা। এতটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? দেখো, আমরা আজকে যে কাজটা করছি চরিত্র ভিত্তিক পড়াশোনা করছি। কোন চরিত্রের কি ছিল, কোন চরিত্রের পজিটিভ দিক, নেগেটিভ দিক, সেগুলো নিয়ে কথাবার্তা বলছি। আমরা মজিদকে শেষ করলাম, এবার আমরা রহিমার দিকে যাব। ওকে, ঠিক আছে। মোটামুটি হলো গিয়ে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব অ্যান্ড ফেসবুকে সবাই হলো গিয়ে বুঝতে পারছে। ঠিক আছে, আচ্ছা। ওকে, বরকত বলতেছে মজিদকে আয়না ঘরে রাখা উচিত। ঠিক আছে, এমন কোনো কথা না, আমরা হলো গিয়ে আগাই সামনের দিকে। প্রীতম বসাক বলতেছে হলো গিয়ে আরেকবার বুঝে। ঠিক আছে প্রীতম বসাক, আমিও বুঝাবো, তুমি একটু ভালো করে মনোযোগ দাও। ভালো করে মনোযোগ না দিলে এই বিষয়গুলো বুঝবা না। ঠিক আছে, সো যেটা হলো গিয়ে বলছিলাম, আমি পার্টিকুলারলি এখানে মজিদের যে চরিত্রটা হলো গিয়ে রয়েছি, সে মজিদের চরিত্রটাকে ব্যাখ্যা করলাম। এবার আমাকে একটা কথা বল, আমি যে শুরুতে হলো গিয়ে বললাম যে আজকের ক্লাসে আমি চরিত্র ভিত্তিক পড়াবো এবং চরিত্র ভিত্তিক পড়ালে জিনিসটা অনেক কনসাইজ হয়ে আসে, অনেক ছোট হয়ে আসে। এটাকে তোমরা বুঝতে পারতেছো? দেখো, আমি মজিদের ব্যাপারে বললাম, মজিদের এন্টায়ার এন্টিটি, ও এন্টায়ারলি কি করতেছে কি না করতেছে সব কিছুই কিন্তু আমি খুবই শর্টলি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। এইভাবে যদি পড়ো তখন কিন্তু উপন্যাসটার বড় লাগে না। আমরা যে জন্য আসলে উপন্যাস পড়তে চাই না, যে অনেক বড় লাগতেছে ভাই, প্যারা লাগতেছে ভাই, এই জন্য হলো স্কিপ করছি, খুবই স্বাভাবিক। 100 পৃষ্ঠার উপন্যাস তোমার পড়াশোনার জন্য পড়া একটু হলো টাফেস্ট একটা বিষয়, বাট এই জিনিসটাকে আমি একটু ছোট করে আনতেছি। এই পড়ানোর ধরনটা কেমন লাগতেছে একটু কাইন্ডলি আমাকে জানাও। ঠিক আছে, এবার আসা হচ্ছে রহিমা এই গল্পের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র। আমরা এখানে কি বুঝি? আমরা যদি রহিমার দিকে তাকাই, মজিদ যখন গ্রামে আসে, সে অবিবাহিত অবস্থায়
গ্রামে আসে এবং অবিবাহিত অবস্থায় গ্রামে আসার পরে এই গ্রামে সে একটা মাজার ব্যবসা শুরু করে, নাম্বার 1। নাম্বার 2, গ্রামের মানুষদের যে তোমার ধর্মীয় যে একটা সফট কর্নার রয়েছে, ওই সফট কর্নারটাকে সে গ্রাস করতে চায়। নাম্বার 3, এই গ্রামের যে মানুষগুলা রয়েছে এই মানুষদের প্রতি সে হলো কি করতেছে, সে হলো একটা কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করতেছে, স্থাপন করছে। এখন তার গোলা ভরা ধান হয়ে গেছে, গোয়াল ভরা গরু হয়ে গেছে, মানে সে বড়লোক হয়ে গেছে। তো বড়লোক তো হয়ে গেছে, স্ট্যাবিলিটি চলে আসছে। সো স্ট্যাবিলিটি চলে আসার পরে মজিদ ভাবতেছে, আচ্ছা এরপর তাদের বিয়ে শাদী করা দরকার। হ্যাঁ, আমাদের টাকা পয়সা সব কিছুই আছে, বিয়ে শাদী করি, ঘরে একটা বউ আনি, ভালোই হবে, আমার সময়টা হচ্ছে কি অনেক ভালো কাটবে। সো এরপর গ্রামের যে প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপারী আছে, বস, এ বস কি করলো, রহিমা নামক এক মহিলার সাথে মজিদকে বিয়ে করে দেয়। যদিও পরবর্তী মজিদ আরেকটা বিয়ে করে, ওই বাজে একটা অবস্থা। সো রহিমা নামক একটা মহিলার সাথে আমাদের মজিদকে বিয়ে দিয়ে দেয়। এবং রহিমা এমন একজন হলো ব্যক্তি, আচ্ছা একজন বলছে ভাইয়া মজিদ কোন গ্রাম থেকে মোহাম্মদনগর গ্রামে আসে, তোমাদের পাঠ্য বইতে পার্টিকুলারলি এই জিনিসটা আসলে উল্লেখ করা নাই, বাট তোমার নোয়াখালীর কোনো একটা হলো প্রত্যন্ত গ্রাম, সে গ্রাম থেকে আসে, এটাই মূলত এখানে বলা হচ্ছে। ওকে, ঠিক আছে, আমি যদি হলো গিয়ে চিন্তা করি, সেটা হলো আমরা মূল পড়াতে ফিরি। রহিমা মজিদের প্রথম স্ত্রী। সো রহিমা ব্যক্তিগতভাবে খুবই সহজ সরল, খুবই সহজ সরল, কিন্তু তার পাশাপাশি এই মহিলা অনেক হলো কঠোর পরিশ্রমী। এই মহিলা হচ্ছে তোমার কঠোর পরিশ্রমী। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, কেন কেন হচ্ছে আমাদের এই যে তোমার মহিলাটা রয়েছে, মহিলাটা সহজ সরল এবং কঠোর পরিশ্রমী, মানে কোন বিষয়টার মাধ্যমে এটা প্রকাশিত হয়? প্রথমে আমরা বলি কঠোর পরিশ্রমী কিভাবে। মসজিদের এত বড় তোমার সাম্রাজ্য হয়ে গেছে, ওর হলো গিয়ে ধান রক্ষণাবেক্ষণ করা, ওর হচ্ছে গিয়ে তোমার সব কিছু হলো গিয়ে ঠিকঠাক রাখা, সব কিছু হলো গিয়ে মেনটেন করা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলা করতে একজন খুবই মানে শক্তিশালী মানুষ লাগে। সো রহিমা সেই জিনিসগুলো করতে খুবই ক্যাপেবল ছিল, সে পার্টিকুলারলি এই কাজগুলো হচ্ছে গিয়ে করতো। এখন আমরা যদি হলো গিয়ে চিন্তা করি, আমাদের যে রহিমা রয়েছে, রহিমা এই জন্য কঠোর পরিশ্রমী হলেও তার পাশাপাশি সে খুব স্বামী ভক্ত ছিল। স্বামী ভক্ত থাকার কারণে সে তার স্বামী অর্থাৎ মজিদকে অনেক বেশি শ্রদ্ধা ভক্তি করত, অনেক বেশি পছন্দ করত এবং কিছুটা ভয়ও পেত, কারণ মজিদের পুরো গ্রামের উপরে রয়েছে কর্তৃত্ব। এই কর্তৃত্বের জন্য মজিদকে রহিমা কিছুটা হলো ভয় পেত। এবং রহিমা ওই গ্রামের লোকদের উপযুক্ত প্রতিনিধি ছিল, কারণ ওই গ্রামের লোকদের মতো রহিমাও ধর্মভীরু ছিল। ধর্মভীরু থাকার কারণে রহিমা যখন দেখে সে একজন মানে মাজারের খাদেমকে বিয়ে করছে, ওই খাদেমের যে পাওয়ারটা, ওই খাদেম যে অনেক কিছু করে ফেলতে পারে, এই যে বিষয়টা, এর জন্য রহিমা আবার একটু ভয় টয় পাইতো। রহিমারে ভয় পাওয়ার কারণে যে জিনিসটা হয়, সে তার স্বামীর প্রতি অনেক বেশি সহজ সরল একটা ভাইব প্রকাশ করে এবং তার স্বামীর প্রতি সে ধীরে ধীরে আসলে ভক্ত হয়ে যায়। এখন কথা হচ্ছে, এই যে রহিমা ছিল, রহিমার পরে আমাদের মজিদ আরেকটা বিয়ে করে। সে বিয়েটা কাকে করে? জমিলাকে, যেটা আমাদের এই গল্পের একমাত্র প্রতিবাদী চরিত্র। ঠিক আছে, এটাকে জমিলা কি একমাত্র প্রতিবাদী চরিত্র। একমাত্র প্রতিবাদী চরিত্র। ঠিক আছে, এবার আমি তোমাকে বলি সে কেন আরেকটা বিয়ে করে। এই ব্যাপারটা আমি যদি হলো গিয়ে তোমার ব্যাখ্যা করতে নেই, সেক্ষেত্রে আমার এই আমিনার কথা একটু বলতে হবে। ঠিক আছে, তাই আমি জমিলার যে চরিত্রটা, সেই চরিত্রটা পরে ব্যাখ্যা করি। আমি আগে খালেক ব্যাপারী আর আমিনার চরিত্রটা ব্যাখ্যা করি।
খালেক ব্যাপারী হচ্ছে বিজনেসম্যান, ঠিক আছে? খালেক ব্যাপারী হচ্ছে তোমার বিজনেসম্যান, এবং এই যে বিজনেসম্যান রয়েছে সে তার টাকার জোরে পুরা গ্রামকে একদম পাওয়ার মানে নিজের করে নিয়েছিল। কিন্তু প্রবলেম যেটা, খালেক ব্যাপারী বুঝতে পারছিল সে একা শুধুমাত্র টাকার ক্ষমতা দিয়ে তার গ্রামকে করায়ত্ত করতে পারবে না, এই জন্য তার একটা পার্টনার লাগতো। এই জায়গা থেকে সে যে কাজটা করছে, মজিদকে পার্টনার মানে মজিদকে বলছে, মজিদ ব্রো আসো আমরা একসাথে গ্রামটা একদম করায়ত্ত করে ফেলি। তো মজিদের কাজটা কি ছিল, সে হলো ধর্ম ব্যবসা করত, ধর্ম দিয়ে ভয় ভীতি দেখাইতো, আর খালেক ব্যাপারী টাকার যে বিষয়টা রয়েছে এটা দিয়ে সে হচ্ছে অনেক আকাজ করত। এরকম একটা জায়গা থেকে খালেক ব্যাপারী আর হলো গিয়ে মজিদ হয়ে যায় দুই বন্ধু, ভাব হয়ে গেছে ওদের। এবং খালেক ব্যাপারীও মসজিদের উপরে নির্ভরশীল, বিকজ মসজিদের আছে ধর্মের পাওয়ার, আর মসজিদও খালেক ব্যাপারীর উপর নির্ভরশীল, কারণ খালেক ব্যাপারীর আছে টাকার পাওয়ার। এই সবগুলো পাওয়ার তারা একসাথে আসলে নিজেদের কাছে রাখতে চাইতো, এবং পুরো যে গ্রামটা রয়েছে গ্রামটাকে খালেক ব্যাপারী এবং আমাদের মসজিদ মিলে নিয়ন্ত্রণ করত। এই জায়গা থেকে তোমাদের বইতে আরও একটা ক্যারেক্টার আসে, সেই ক্যারেক্টারের নামটা হচ্ছে কি আবেদ আলী, খুব সম্ভবত। এই আবেদ আলী হচ্ছে তোমাদের গ্রামের মোহাম্মদনগর গ্রামের মাতব্বর। আমরা অনেক সময় ভুল করে থাকি, খালেক ব্যাপারীকে হচ্ছে কি তোমার মাতব্বর বানাই ফেলি, বাট সে আসলে মাতব্বর না, মাতব্বর হচ্ছে এই লোকটা আবেদ আলী, এই লোকটা মাথায় রাখবা। সো আমিনা থেকে আমরা জমিলাতে আমিনা, খালেক ব্যাপারী দুই বউ, ঠিক আছে? এই বুঝলাম না, খালেক ব্যাপারী দুইটা বউ, আমাদের মসজিদেরও দুইটা বউ। তো যাই হোক, খালেক ব্যাপারীর হচ্ছে কি দুই বউ। সো দুই বউয়ের মধ্যে প্রথম বইটা আমার অসম্ভব সুন্দরী, মানে রূপের সব কিছু তার মধ্যে হলো আছে। সো ভালো কথা, বাট এই মহিলার তোমার হলো বাচ্চা হয় না। সো সে হলো গিয়ে বাচ্চা নিতে চায়, বাট আলটিমেটলি তোমার হলো ওভাবে তার বাচ্চা সে ধারণ করতে পারতেছে না। এরকম একটা জায়গা থেকে এই মহিলাটা চাচ্ছিল কোনো এক পীরের পানি পরা নিতে, মানে লাইক একটা আমার কাছে পানি আছে এখানে কোনো, হ্যাঁ আসা তো। সাপোজ আজকে আমি কি হয়ে গেলাম, তোমাদের ক্লাসের জন্য কত কিছু করা লাগে রে ভাই, আজকে আমি কি হলাম ফার্সিম পীর হয়ে গেলাম, তোমাদের ফার্সিম ভাই আজকে থেকে পীর হয়ে গেলাম। সো আমেনা হলো কে ভাবতেছে, আমি যদি হলো এরকম একটা পানি নিয়ে পানির মধ্যে কিছু দোয়া দুরুদ পরে কিছু পরে এভাবে ফু দিয়ে হচ্ছে এভাবে আমেনা বিবিকে দিয়ে বলেছে, নাও আমেনা খাও, এই পানি খেলেই তোমার পরদিনে হচ্ছে কি তুমি বাচ্চা ধারণ করতে পারবা। যদি আমি এরকম ফার্সিম ভাই থেকে ফার্সিম পীর হয়ে যাই, তাহলে হয়তো আমেনা বিবি আমার কাছে আসতো, আমার কাছ থেকে পানির পরা টরা নিত। বাট আমি যদি পীর হই নাই, তাই এই যে আমিনা বিবি রয়েছে, আমিনা বিবি আমার কাছে আসে নাই ঠিকই, বাট সে অন্য একটা পীরের কাছে গেছে। ওই পীরের গ্রামটা হচ্ছে আওয়ালপুর, তাকে বলে আওয়ালপুরের পীর। তো মজিদ জিনিসটা শুনতে পায়, মজিদ বলে, আমি মোহাম্মদনগর গ্রামের পীর, তুমি আমেনা বিবি আমার কাছে আসবা, আমার কাছে এসে পানি পড়া হচ্ছে গে নিবা। সো আমার কাছে এসে হচ্ছে গে তোমার পানি পড়া যদি নাও, আচ্ছা এটা মতলব খাওয়া হবে না, ঠিক আছে, এটা হলো আমি পরে ঠিক করে দিচ্ছি। তারপর তোমাদের পানি পড়ার যে বিষয়টা, পানি পড়ার বিষয়টা হলো বলতেছি। সো দেখো, মজিদ মনে মনে হলো তোমার ভাবতেছে যে তুমি আমিনা বিবি কি করবে, আমিনা বিবি তো তুমি আমার কাছে আসবা, তবে আমার কাছে এসে আমার কাছ থেকে হচ্ছে পানি পড়া হলো কি নিবা, তা না কোথাকার কোনো আওয়ালপুরের পীর, তুমি ওই বেটার কাছ থেকে পানি পড়া নিতেছো, তোমার তো সাহস কম না? তোমাকে এবার আমি দেখতেছি। সো এরপর মজিদ যায় খালেক ব্যাপারীর কাছে যে বলে, ব্যাপারী সাহেব, আপনার চোখের নিচ দিয়ে নাকের নিচ দিয়ে আপনার বউ আরেক পীরের কাছ থেকে হচ্ছে পানি পড়া চায়, তাহলে তো প্যারা, এখন সমস্যা তো আছে একটা এখানে। তারপর মজিদ যে কাজটা করে, বলে যে আপনার বউয়ের এটা করতে হবে, রোজা রাখতে হবে, রোজা রেখে আমার পীরের মাজারের সামনে 7 বার ঘুরতে হবে, ঘোরা টোরা শেষ করার পর পরদিন হচ্ছে বাচ্চা হবে। তো খালেক ব্যাপারে একটু ভয়টা ব্যাগ আছে, লাইক আচ্ছা নামাজ আমার এরিয়াতে এখন আজান দেয়নি, আমার এরিয়াতে আজান দিলে আমি তোমাদের নামাজে ব্রেক দিব। তো খালেক ব্যাপারে প্যারাটারা খেয়ে গেছে, প্যারাটারা খেয়ে হচ্ছে গিয়ে বলতেছে যে
বা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি তোমার মাজারে যাই। তো তোমার মাজারে গেছে, মাজারে যেয়ে হচ্ছে আমিনা বিবি সারাদিন রোজা রাখছে। তারপর সারাদিন পবিত্র কোরআন শরীফ হচ্ছে পড়ছে। পড়ার পরে সে জাস্ট একটুখানি পানি পড়া খেয়ে মাজারের সামনে পাক দিতে 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 একসময় টাস করে সে মাথা ঘুরে পড়ে গেছে। এই যে এই যে এই যে এই মানুষটা মাথা ঘুরায় পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের মজিদ ডাকছে খালেক ব্যাপারীকে। ডেকে কি বলছে সেটা বলবো আজানের পরে। এখন ঠিক আজান দিচ্ছে 6:30 বাজে, 6:40 পর্যন্ত আমাদের নামাজের ব্রেক। সরি। নামাজ ব্রেক দিলাম বাচ্চারা ঠিক 10 মিনিট, ঠিক আছে? সো যেটা হলো বললাম, আমাদের এই যে মসজিদ কি বলল খালেক ব্যাপারীকে জানছি নামাজ ব্রেকের পর। সেই পুরনো সবাই আমার সাথে থাকো, ঠিক 10 মিনিট তোমাদের নামাজের ব্রেক দিচ্ছি।
ওকে স্টুডেন্টস, সময় শেষ এবং আমিও কিন্তু চলে আসছি। ওকে, সো এখনই আবার ক্লাস শুরু করব। আচ্ছা, একটু পানি খেলাম আর কি, ঠিক আছে? সো আই থিঙ্ক উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস নাও। সবাই রেডি? এই যে হ্যালো অর্ঘ, চলে আসছি। সো আই হোপ সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ এবং হলো গিয়ে আমাদের যে বোর্ডটা আছে বোর্ডটাও হলো গিয়ে প্রপারলি দেখতে পাচ্ছ। সব কিছু ঠিকঠাক থাকলে আমি মনে হয় আমাদের হচ্ছে আজকের যে ক্লাসটা রয়েছে আজকের ক্লাসটা আবারও শুরু করতে পারি। সো যে জায়গায় ক্লাসটা দেখে গিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের আমিনা তো হুট করে ফিট হয়ে গেছে। তারপর মজিদ খালেক ব্যাপারে কেটে গেছে। খালেক পরে এদিকে আসো, কথা আছে। তো খালেক ব্যাপারে গেছে, একটু ভয় টয় পেয়ে গেছে। হ্যাঁ মজিদ ভাই বলেন কি হয়েছে, আসলে আমার বউটার কি হলো, এভাবে সে মাথা ঘুরে পড়লে কেন? তখন মজিদ বলতেছে যে আসলে ব্যাপারী সাহেব কি বলবো, আপনার বউটার তো আসলে অনেক বড় সমস্যা, পেটে তো হলো 14 প্যাচের উপরে প্যাচ আছে। আসলে আপনার বউটারই সমস্যা, আপনি একটা কাজ করেন, আপনি আপনার বউকে তালাক দিয়ে দেন। সো বেসিক্যালি কেন আমাদের মজিদ এই যে খালেক ব্যাপারীকে তার ওয়াইফকে তালাক দিয়ে দেবার কথা হলো গিয়ে বলছে, সেই বিষয়টা হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য বলতেছে বিকজ আমিনা বিবি মজিদের কাছ থেকে পানি পড়া না চাহিয়া সে পানি চেয়েছে পাশের গ্রামের এক পীরের কাছে, আওয়ালপুরের পীরের কাছে। যে আওয়ালপুরের পীরকে মজিদ আসলে নিজে থ্রেট মনে করে এবং মজিদ মনে করে মজিদ যে ধর্ম ব্যবসা চালাচ্ছে সে ধর্ম ব্যবসার জন্য আওয়ালপুরের পীর একজন হুমকি। তাই যেহেতু মজিদের গ্রামের একজন আওয়ালপুরের পীরের কাছে যে পানি পড়া চাইছে, তাই মজিদ তাকে দেখতে পারে না। জাস্ট ফর দিস রিজন মজিদ কি করে, খালেক ব্যাপারীকে দিয়ে তার সুন্দরী ওয়াইফ আমিনাকে তালাক দেওয়ার ব্যবস্থা করে। এবার আমি তোমাদেরকে হচ্ছে গিয়ে হলো গিয়ে বলছিলাম না যে আমিনা বিবির সাথে জমিলাকে বিয়ে করার মসজিদের একটা সম্পর্ক রয়েছে, বলছে কি বলি না, কমেন্টে জানাও। আমিনার সাথে মজিদের সেকেন্ড বিয়ে করার বা জমিলাকে বিয়ে করাটার কোরিলেশন আছে, এটা কি বলছিলাম তোমাদেরকে ক্লাসে, যখন হচ্ছে গিয়ে আমি জমিলার বিষয়টা হলো গিয়ে স্কিপ করে যাই। এই বিষয় যখন স্কিপ করে যাই বলছিলাম না খেয়াল আছে? হ্যাঁ, এই তো ফাতেমা বলতেছে হলো কি জি ভাইয়া বলছিলেন। এখন কেন বলছিলাম সেটা বলি। মজিদের শুধুমাত্রই সে মানে ক্ষমতা লোভীও না, অর্থ লোভীও না, সে হলো একজন দুশ্চরিত্র। কিভাবে? যখন আমিনা বিবি মানে পাক দিচ্ছিল এভাবে মাজারটার সামনে এভাবে ঘুরতেছিল, এভাবে ঘুরতে সে যখন পড়ে যায়, তার ঠিক আগ মুহূর্তে একটা পালকিতে করে সে খালেক ব্যাপারীর বাড়ি থেকে আসছিল তোমার এই মসজিদের যে মাজার ঘরটা রয়েছে। সো পালকি থেকে সে যখন নামে সো স্বাভাবিকভাবেই আমরা মেয়েরা তো বেশিরভাগ টাইম হলে স্যান্ডেল পরি, তাই না? তো আমাদের যে আমিনা বিবি আসছে, আমিনা বিবির পায়েরও হচ্ছে তোমার স্যান্ডেল ছিল, সে পালকি থেকে জাস্ট পাটা এভাবে রাখছে। এভাবে রাখার পরে তার স্যান্ডেল পরিহিত পাটা হচ্ছে বের হয়ে আসে। এই পা দেখে আমাদের মজিদের মনে খারাপ এক ধরনের বাসনা জাগে এবং খারাপ এক ধরনের তার ইচ্ছে জাগে যে আমিনা বিবির সাথে সে সম্পর্ক স্থাপন করবে। বাট দিন শেষে আমিনা বিবি তো হচ্ছে কি তার শত্রু, তাই সে আমিনা বিবির সাথে এই ধরনের মানে বৈবাহিক সম্পর্কেও যেতে পারতেছে না। তাই পরবর্তী সময় সে যেটা করে, সে এটার থেকে হলো গিয়ে তোমার মানে ইচ্ছা সৃষ্টি হয় এবং তার কারণে জমিলাকে সে হলো গিয়ে বিয়ে করে। এবং জমিলাকে বিয়ে করার পেছনে আরও একটা রিজন হচ্ছে কি এইটা, যে জমিলা হচ্ছে কি অল্প বয়সী
এবং আরও আরেকটা রিজন হচ্ছে রহিমা দীর্ঘ সময় ধরে সন্তান ধারণ করতে পারতেছিল না, এবং মজিদের এটাও অনেক বড় একটা সমস্যা ছিল। কারণ রহিমা যদি সন্তান ধারণ না করতে পারে তাহলে মজিদের এই গ্রামের খুঁটি শক্ত হবে না, এবং মজিদ পরবর্তী সময়তে তার এই সম্পূর্ণ গ্রামের তার উত্তরাধিকারী কে হবে সে জিনিসটাও তো নিশ্চিত করতে পারতেছে না। তাই সম্পূর্ণ জায়গা থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই, মজিদ সন্তান লাভের ইচ্ছায় নাম্বার 1, নাম্বার 2 কম বয়সে যে নারীকে বিবাহ করার ইচ্ছায়, এবং নাম্বার 3 আমেনা বিবিকে দেখার পরে তার ভিতরে যে খারাপ এক ধরনের বাসনা সৃষ্টি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে মিটানোর ইচ্ছায় আমরা যে বিষয়টা হলো দেখতে পাই, মজিদ হচ্ছে জমিলাকে বিয়ে করে। কিন্তু সব খারাপ মানুষের জন্যই একজন হলো গিয়ে রাম আসে, যেরকম রাবণের এগেইনস্টে একজন রাম এসেছিল, সে রামের সাথে রাবণ যুদ্ধ করে যে রাবণ হলো গিয়ে হেরে যায়, ঠিক তেমনি মজিদ যাকে আসলে পরবর্তীতে হলো গিয়ে তোমার কি বলে বিয়ে করে জমিলাকে আনে, এই জমিলা ছিল মজিদের জন্য একজন রাম টাইপের মানুষ। বিকজ এই জমিলা এই সম্পূর্ণ উপন্যাসের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি প্রতিবাদী সত্তা ছিল, যে মজিদের ধর্ম ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করছে। শুধুমাত্র তাই না, সে এমনভাবেই প্রতিবাদ করছে যে মজিদ পরবর্তীতে ওকে মাজারে বেঁধে রাখে। জমিলা এমন একটা ক্যারেক্টার এই উপন্যাসের যে মজিদের মুখে থুতু নিক্ষেপ করার মতো সক্ষমতা হলো রেখেছিল। জমিলা এই উপন্যাসের এমন একজন ক্যারেক্টার যে পরবর্তীতে মজিদের তৈরি করা মাজারের উপরে পা রাখতে সক্ষম হয়েছিল, সে হলো পা দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। তার মানে এক কথায় আমরা দেখতে পাই এই সম্পূর্ণ উপন্যাসের মধ্যে জমিলা হচ্ছে গিয়ে একমাত্র হচ্ছে গিয়ে প্রতিবাদী চরিত্র। ওকে, ঠিক আছে। এরপর দেখি তানু। তানু হচ্ছে খালেকভাবে ঋতুশ্রী, ওনার ব্যাপারে আহামরি কিছু নাই। পীর সাহেব আওয়ালপুরের পীর বলছি। ধলা মিয়া হচ্ছে কি তানু বিবির বড় ভাই। আর এই ধলা মিয়াই বেসিক্যালি মজিদরে বলে দিছিল যে আমিনা বিবি আরেক বাড়িতে যে হলো তোমার চাচ্ছে, কি বলে, পানি পড়া যাচ্ছে। সো একটা জিনিস আমি হলো ক্লাসের মধ্যে পড়াতে অন্য একটা নাম বলে ফেলেছিলাম, এটা হচ্ছে তোমার মাতব্বর। এই গ্রামের মাতব্বর যিনি ছিলেন, মাতব্বরের নামটা এন্টার উপন্যাসে একবারই আসছে, যিনি হচ্ছেন তোমার মতলুব খা। ঠিক আছে, এই চরিত্রটার কথা আমাদের মনে রাখতে হবে। সো বাচ্চারা, এই যে সম্পূর্ণ যেখানে তোমার স্লাইডটা হলো দেখতে পাচ্ছ, দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা, সম্পূর্ণ যে স্লাইডটা হলো দেখতে পাচ্ছ, এই যে স্লাইডটা রয়েছে কোনটা কোন চরিত্র, এই যে তোমার চরিত্রের কথাটা হলো বলা হচ্ছে, এই সম্পূর্ণ স্লাইডের যে জায়গাটা রয়েছে এটাই হবে তোমাদের হোমওয়ার্ক। আমি তোমাদের হোমওয়ার্কটা কোথায় কি সাবমিট করতে হবে এই ব্যাপারে অবশ্যই আমি ক্লাসের শেষে তোমাদেরকে জানিয়ে দিব। এটাই হবে কি তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এই স্লাইডটাই জাস্ট এই যে স্লাইডটা রয়েছে, যে স্লাইডে হচ্ছে কি তোমার আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো চরিত্রের ব্যাখ্যা রয়েছে, এই চরিত্রের ব্যাখ্যার জায়গাটা এটাই হবে কি, এটাই হবে তোমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসের হোমওয়ার্ক। সবগুলো চরিত্রের নাম লেখা এবং চরিত্রের ব্যাপারে ছোট্ট করে তোমার 2টা সেন্টেন্স লেখা। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই তোমরা মাথায় রাখবা, এবং আমরা যে কাজটা করব এটা হোমওয়ার্ক করে সাবমিট করব। কোথায় কিভাবে সাবমিট করব ক্লাসের পরে ঠিকই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। সো মোটামুটি হলো এতটুকুই। এবার হলো আমরা আমাদের যে উপন্যাসের যে সমাজ বাস্তবতার যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমরা অল্প বিস্তর কথাবার্তা হলো বলবো। সো বেসিক্যালি আচ্ছা, এইটাতে যাওয়ার আগে তোমরা একটা আমার কমেন্টে জানাও, আমি মোটা দাগে প্রধান চরিত্রগুলার কাজ, মোটা দাগে প্রধান চরিত্রগুলার কে কি করেছে কে কি না করেছে সেগুলো হচ্ছে বললাম। এইভাবে চরিত্র ভিত্তিক কখনো কেউ পড়েছো কিনা, এবং এই পড়াটা তোমাদের কাছে বোঝার জন্য কতটা হেল্প করেছে একটু কমেন্টে জানাও তো। এখন তোমাদের সাথে কিছু কমিউনিকেশন করব। বলতে গেলে আমরা ফুল উপন্যাসের 60% অলরেডি পড়ে ফেলছি, 60% অলরেডি ডান। আমি উপন্যাসের মূল জায়গায় না যে পৃষ্ঠার পর পৃষ্ঠা না পড়ে 60% অলরেডি পড়ে ফেলছি। আমাকে একটু কমেন্টে জানাও যে এইভাবে আমি যে তোমার পড়লাম
সম্পূর্ণ উপন্যাসটা চরিত্র ভিত্তিক কেমন লেগেছে এবং এতে এই পড়াটা তোমাকে এই মুহূর্তে হেল্প করেছে কিনা এটা একটু হলো গিয়ে আমাকে জানাও। ওকে, আচ্ছা, একজন বলছে না স্যার এর আগে হচ্ছে পড়ি নাই, বাট এখন আপনার পড়াটা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রুবা বলছে এভাবে কখনো পড়ি নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে স্যার, আরেকবার বলেন কোনটা বলবো। এভাবে শুধু পড়লে হবে? এভাবে তোমার শেষ মুহূর্তে রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ, বাট মূল ক্লাসে তো আমরা লাইন ব্যালেন্স হয়ে পড়বো। ভেরি হেল্পফুল ভিডিও, শেখ মুবাসিরা বলতেছে ভাইয়া পড়ি না, এটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ, অসাধারণ ভালো লাগছে। সো তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা আমাদের যে পেইড ব্যাচটা আছে, পেইড ব্যাচে কিন্তু বেসিক্যালি এইভাবেই হচ্ছে পড়াবো এবং আমাদের যে বিআই 2.0 যে কোর্সটা রয়েছে, বিইআই 2.0, এটার ক্লাস শুরু হবে কিন্তু 2 সেপ্টেম্বর থেকে। অ্যান্ড তোমাদেরকে এখনই বলে রাখি, এই ক্লাস যখন শুরু হবে, যখন রুটিনে হচ্ছে তোমার লাল সালের উপন্যাস আসবে, সেই লাল সালের উপন্যাস কিন্তু আমিই পড়াবো। সো আমার কাছে লাল সালের উপন্যাস পড়তে চাইলে ভর্তি হয়ে যেতে পারো এবং তোমার 1 সেপ্টেম্বরের মধ্যে যদি হলো ভর্তি হতে পারো, তাহলে এই যে তোমার কোডটা আছে, এই কোডটা দিলে তোমরা কিন্তু বিশেষ একটা অ্যামাউন্ট ছাড় পেয়ে যাবে, অল্পতেই তোমরা আসলে ভর্তি হতে পারবে। ঠিক আছে, আমরা তো অর্থসহ তো বুঝাচ্ছি এমডি ইমন, কি বলো, সবই তো বুঝাচ্ছি অর্থসহ। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া ক্লাস কিন্তু না না না, ক্লাস 6টার সময়, আমাদের ইনিশিয়ালি কমিউনিকেশন 7টায় হয়েছিল, বাট পরে আমি বলে দিয়েছি যে 6টার সময় হবে। ঠিক আছে স্যার, তানুর চরিত্রটা আবার একটু বল। তানুর চরিত্রটা কি তোমার, সে হলো খালেদ গ্যাপারের সেকেন্ড ওয়াইফ, মানে সে মানে নিউট্রাল, কোনো হলো গিয়ে রোল প্লে করে না এখানে। ঠিক আছে, আচ্ছা এটার মুভি আছে কিনা তোমাদের সাথে তো এটা নিয়ে কথা আছে, ক্লাসের লাস্টে বলবো, এখন না। ওকে, সুমাইয়া তাবাসসুম আপু ছিল 7টার সময়, বাট একটু আমাদের ইন্টারনালি আরেকটা ক্লাসের জন্য এই ক্লাস টাইমটাকে একটু এগিয়ে আনা হয়েছে, 6টার সময় নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, সো আই থিঙ্ক মোটামুটি হচ্ছে গিয়ে হলো এতটুকু। কি আমরা সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পারছি? সুমাইয়া নো নো ওয়ারিস আপু, জাস্ট তুমি একটু রিভাইন্ড করে দেখে নিও সুমাইয়া। আর যাই করো না কেন, এই ক্লাসের প্রথম 8 থেকে 10 মিনিট অবভিয়াসলি দেখবা, কিংবা চাইলে এখনই রিভাইন্ড করে দেখে আসতে পারো। প্রথম 8 থেকে 10 মিনিট ভাই জোস একটা জিনিস দেখাই সুমাইয়া, এই জিনিসটা মিস করছো, একটু যা প্রথম 8 থেকে 10 মিনিট দেখে আসো। সবাই বুঝতে পারছো যে মিমসটা সুমাইয়াকে দেখতে বলতেছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা তাহলে হলো কি আগাই সামনের দিকে। লাল সালু উপন্যাস সমাজ বাস্তবতা, সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস লাল সালু। রচনাটিকে একজন প্রতিভাবান লেখকের দুঃসাহসী প্রচেষ্টার সার্থক ফসল বলে আসলে বিবেচনা করা হয়। ঢাকা ও কলকাতার মধ্যবর্তী নাগরিক জীবন, তখন নানা ঘাত প্রতিঘাত, অস্থির চঞ্চল, ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মরণোত্তর সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ ইত্যাদি নিয়ে আমাদের যে সৈয়দ ওয়ালিউল্লাহ রয়েছেন, সৈয়দ ওয়ালিউল্লাহ আসলে উপন্যাস হলো গিয়ে লিখেছেন। এবার তোমাদের জন্য আবার চলে আসে, ভেরি গুড। সো তোমাদের জন্য হচ্ছে কি যে বিষয়টা আমি এখানে হলো বলতেছি, সেটা হলো দেখো, সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের এমন একজন ঔপন্যাসিক, যিনি বাংলার প্রত্যেকটা সময় যারা যারা হচ্ছে গিয়ে তোমার বাংলার জন্য ভূমিকা রেখেছে, যে সকল ঘটনা বাংলার ইতিহাসকে তোমার প্রসিদ্ধ করেছে, সে সকল যে তোমার ঘটনাগুলো রয়েছে, ওই ঘটনাগুলোকে কেন্দ্র করে তিনি উপন্যাস লিখেছেন। এর মধ্যে তোমার বাংলার সামাজিক বাস্তবতা, তারপর হচ্ছে ধর্ম নিয়ে যে একটা ব্যবসার প্রবণতা রয়েছে সেটা, তারপর আমাদের হলো গিয়ে সম্পূর্ণ জায়গা থেকে যদি হলো গিয়ে আমরা চিন্তা করি, আরও অন্যান্য অনেক বিষয় আসলে এখানে দেখানো হয়েছে। এরকম একটা জায়গা থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত একটি উপন্যাস হচ্ছে কি লাল সালু। যে লাল সালু উপন্যাসে আমরা দেখতে পাই ধর্মকে পুঁজি করে একদল মানুষ কি পরিমাণ নৃশংস হতে পারে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে সাদা টুপি পরা যে লোকটা, এই লোকটা হচ্ছে কি তোমার মজিদ। এই লোকটা হচ্ছে কি মজিদ। মসজিদের চারপাশে এখানে একটা মাথা, এখানে একটা মাথা, এদিকে একটা মাথা, এদিকে 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 অনেকগুলো মাথা মসজিদকে ঘিরে রেখেছে। সবাই একটু দেখো, জাস্ট ইমাজিন এতগুলা মাথা একটা মানুষে ঘিরে রেখেছে।
এই লোকটা মজিদ বলতেছে যে আমার কাছে আছে রুহানি শক্তি, আমার কাছে আছে অলৌকিক শক্তি, এই রুহানি শক্তি, এই অলৌকিক শক্তি দিয়ে আমি সবার সকল মুশকিল আসান করে ফেলবো, বলো আলহামদুলিল্লাহ। এভাবে সে বয়ান করতেছে। তো দেখো, একটা গ্রামের বেশিরভাগ হচ্ছে যে মানুষরা রয়েছে, সেই যে মানুষগুলো, একটা গ্রামের বেশিরভাগ মানুষ যখন হচ্ছে অশিক্ষিত, যখন হলো ধর্মভীরু, সে ধর্মভীরু মানুষগুলা যখন পার্টিকুলার একজনকে পায় যে সে আল্লাহর অনেক কাছের ব্যক্তি, যে এভাবে মোনাজাত করে যদি বলে আল্লাহ এই গ্রামে এটা করে দাও, এই গ্রামে ওটা করে দাও, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন আসলে ওই গ্রামের মানুষগুলা অন্ধ হয়ে যায়, ধর্মান্ধ হয়ে যায়। মসজিদের প্রতি মাহাব্বত নগর গ্রামের মানুষগুলা ধর্মান্ধ হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল, এবং তারা স্বয়ং মসজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পেত। তারা ভাবতো মসজিদের খেদমত করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করা, এবং এই জায়গাটা আজকে মূলত এখানে দেখানো হচ্ছে। তাই এরকম একটা জায়গা থেকে আমরা যদি হলো গিয়ে দেখি, মসজিদের চারপাশে অসংখ্য মানুষ রয়েছে, ধর্মভীরুতা, এই ছবিতে যে জিনিসটা প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে তোমার ধর্মান্ধতা প্লাস ধর্মভীরুতা, এই দুটো জিনিস দেখানো হচ্ছে। এবার দেখি, এবার দেখো লাল সালু উপন্যাসের একটা কথা বলা হচ্ছে, সমাজটা হলো গিয়ে মূলত গ্রাম প্রধান, এবং এই যে গ্রামের যে তোমার সমাজটা রয়েছে, ক্লাস তোমার না তোমার 7:20 7:30 এরকম হবে, কারণ ক্লাস তো তোমার 6টার সময় শুরু হয়েছে। আচ্ছা, যেটা হলো বলতেছিলাম, আমাদের যে গ্রামটা রয়েছে, গ্রামটা মানে সমাজ হলো সমাজ গ্রাম প্রধান, এবং এই গ্রামের বেশিরভাগ মানুষ কি করছে, তারা আসলে তাদের জায়গা থেকে আমাদের এই যে মসজিদ রয়েছে, মসজিদকে বিশ্বাস করা শুরু করছে। কারণ কি? কারণ গ্রামের মানুষ অশিক্ষিত, ধর্ম শিক্ষাই তাদের কাছে একমাত্র শিক্ষা, এটা তার কিছু নাই, কিছু ক্ষেত্রে হলো করাও নাই। তাই এই জিনিসটাই মূলত এখানে বলা হচ্ছে। ওকে, তন্ময় বলতেছে যে ভাইয়া সিরাজদৌল্লা নাটকটা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারে, আমাদের যদি BI 2.0 ও কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু সিরাজদৌল্লার ক্লাস তুমি পেয়ে যাবা। সো আগাই। এবার এখানে আরো একটা কথা বলা হচ্ছে, এই দেশের বেশিরভাগ লোকে গ্রামে বাস করে, এবং বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর জীবন দীর্ঘকাল ধরে অতিবাহিত হচ্ছে নানা অপরিবর্তনশীল তথাকথিত অনাধুনিক বৈশিষ্ট্য আশ্রয় করে, যেমন হচ্ছে তাদের পেশা। তাদের পেশা, গ্রামীণ মানুষদের পেশা কি? একটা হচ্ছে তোমার কৃষি কাজ করা, আর আরেকটা হচ্ছে তোমার মৎস্য শিকার করা, মাছ শিকার করা, মাছ শিকার করা। আমি যদি দেখি এখানে দুজন ব্যক্তি, একজন হলো নৌকা চালাচ্ছে, যে এই যে বান্দা রয়েছেন ইনি নৌকা চালাচ্ছেন, আর আরেকজন কোচ। কোচ কিভাবে ধরে জানো? কোচটাকে হচ্ছে কি তোমার এইভাবে, সব সময় তোমার কোচকে এইভাবে ধরে। কোচ কি? কোচ হচ্ছে বেসিক্যালি এখানে এই লোকটা এটা হলো ধরে রাখছে, এই যে এটা সম্পূর্ণ যে এটা রয়েছে এটাকে বলা হচ্ছে তোমার কোচ। কোচ কি? তোমার কোচ হচ্ছে মূলত মাছ ধরার অস্ত্র। একদম এরকম একটা জায়গা থেকে, এরকম একটা জায়গা, আমার চোখের সামনে যদি মাছ থাকে, এভাবে যদি আমি একদম দৃষ্টি রেখে, এইভাবে দৃষ্টি রেখে যদি এভাবে হচ্ছে আমি নিক্ষেপ করি কোচটা, তাহলে যে জিনিসটা হবে, আমরা কিন্তু মাছটা শিকার করতে পারবো। এবং এই যে গ্রামীণ পরিবেশ, একটা গ্রামীণ পরিবেশের ব্যাখ্যা দেখো বাচ্চারা, একজন লেখক কতখানি হচ্ছে বুদ্ধিমান, এইভাবে যে তিনি একটা গ্রামীণ পরিবেশের ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যাটার মাধ্যমে কিন্তু তিনি শুরুতে একটা আবহ সৃষ্টি করে ফেলেন, যে সম্পূর্ণ উপন্যাসটা কোন প্রেক্ষাপট থেকে হচ্ছে। সম্পূর্ণ উপন্যাসটা আসলে একটা গ্রামীণ সমাজ এবং গ্রামের জায়গা থেকে হচ্ছে, যে মানুষদের প্রধান কাজ কৃষি বা হলো মাছ ধরা, সে সকল মানুষকে নিয়ে এখানে তৈরি হচ্ছে। ঠিক এমন একটা জায়গা থেকে আমাদের এই যে তোমার লাল সাদা উপন্যাসের লেখক রয়েছে, উনি এটা বুঝিয়ে দেন গ্রামের মানুষেরা বেশিরভাগে অশিক্ষিত হয়ে থাকে।
তারা কি করতে পারে, তারা আসলে যে কোনোভাবে ধর্মান্ধ হয়ে যেতে পারে, ধর্মকে পুঁজি করে তাদের একদম সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া যেতে পারে। এই বিষয়টা কিন্তু বেসিক্যালি এখানে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। ওকে, আগাই। লাল সাল উপন্যাস সমাজ বাস্তবতা। লাল সাল একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। সামাজিক সমস্যা বলতে কি বোঝায়? প্রথমত এখানে অনেকগুলো বিষয় রয়েছে। লাল সাল উপন্যাসকে একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। কথা হচ্ছে এখানে কি কি সমস্যা বোঝাচ্ছে? প্রথমত নারীদের অবজ্ঞা করা, দ্বিতীয়ত ধর্মীয় কুসংস্কার, তৃতীয়ত এখানে তিনি আরো একটা কাজ করেন, সেটা হচ্ছে তোমার শিক্ষার বিস্তার না হওয়া। যে আক্কাস আলী তোমার ইয়া করতে চায়, এটা শিক্ষার বিস্তার না হওয়া, এরকম আরো অনেক কিছু। বাট মোট এই তিনটা হচ্ছে কি তোমার ভাইটাল পয়েন্ট। একটা গ্রামের মধ্যে এতগুলো হচ্ছে তোমার, আমি যদি হলো কি চিন্তা করি, একটা গ্রামের মধ্যে এতগুলো সামাজিক সমস্যা রয়েছে। এই যে তোমার সামাজিক সমস্যাগুলা, এটা কেন হয়েছে? কারণ একটা দরিদ্র গ্রাম, যারা অশিক্ষিত, ওদের মধ্যে প্রবলেমটা হবে এই জিনিসটাই। কোনো জায়গায় কি দেখছো? তোমরাই বলো কমেন্টে। সৈয়দ ওয়ালিউল্লাহ ডিরেক্টলি বলছে মহব্বতনগর গ্রামের মানুষ তো অশিক্ষিত, অশিক্ষিত হওয়ার জন্য তারা এটা করছে। কোনো জায়গা থেকে আমাকে একটু বলো, কোনো জায়গায় কি এই কথাটা সৈয়দ ওয়ালিউল্লাহ ডিরেক্ট বলছে যে এই মহব্বতনগর গ্রামের মানুষ অশিক্ষিত, পড়াশোনা করে না, এই না সেই না, তাই তাদের এত সমস্যা? কোনো জায়গা থেকে হলো কি বলছে? বলো তো একটু আমাকে। শেকড় কারা, মানে শেকড় যারা হলো প্রথিত আছে জমির ভেতরে, কোনো জায়গায় কি এই কথাটা বলছে? জানাও না একটু। কোনো জায়গায় কি সৈয়দ ওয়ালিউল্লাহ বলছে এই গ্রামের লোকজন অশিক্ষিত, এই জন্য হচ্ছে ওদের এত সমস্যা? কোনো জায়গায় কিন্তু আসলে লোকরা সেটা বলে নাই, আমাদের এই লেখক বলেন নাই। তিনি বরঞ্চ নানা রকম এক্সাম্পল দিয়ে, নানা রকম পরিবেশ সৃষ্টি করে হচ্ছে তিনি জিনিসটা বুঝিয়েছেন। ঠিক আছে, ওকে, আগাই তাহলে সামনের দিকে। এবং এই যে যেটা হলো কি দেখি, একজন লোক এরকম একটা অশিক্ষিত গ্রামে ঢুকে হবে আল্লাহর দিকে হচ্ছে তোমার তাকায় আসছে, এভাবে হচ্ছে কি সে মনোজাত করতেছে আর বলতেছে যে এরকম একটা ভঙ্গিতে দাঁড়ায় আছে। জাস্ট ইমাজিন, ক্লাসের মধ্যে কথা নাই বার্তা নেই, অল অফ এ সাডেন আমি এভাবে যদি দাঁড়ায় থাকি, তোমাদের মনে একটু প্রশ্ন আসবে না কি রে, কি হইলো, মানে ভাই এরকম হচ্ছে গিয়ে কেন করতেছে, মানে ক্লাসের মধ্যে হুট করে হয় দাঁড়ায় গেল, মানে 4-5 ভাইয়ের মধ্যে কোনো কথাই নাই। ঠিক এই যে একটা গ্রামের মানুষেরা যে অশিক্ষিত, তারা ধর্মভীরু, মজিদ আসলে তার জায়গা থেকে এরকম একটা গেস্টার নিয়ে গ্রামের প্রবেশ পথে থাকে, এবং এরপর থেকে মজিদের প্রতি সবার এক ধরনের কৌতূহল জাগে। মসজিদের প্রতি সবার এক ধরনের কৌতূহল জাগে। এই যে কৌতূহলের বিষয়টা, এটাই মূলত এখানে তুলে ধরা হচ্ছে। এবং শিক্ষার্থীরা মোটামুটি এর আগেও বলে ফেলছি, আমাদের কিন্তু এই যে আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, প্রোমো কোডটা কিন্তু 1 সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে। ঠিক আছে, সো তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে চাও প্রোমো কোড নিয়ে, তারা হলো 1 সেপ্টেম্বরের মধ্যে MKT HSC25 এই কোর্সটা, এই প্রোমো কোডটা ইউজ করে কোর্সটা আসলে হচ্ছে কি তোমার কিনে ফেলতে পারো। ফাহিমা বলতেছেন না, ফাহিমা বলে নাই, অ্যাকচুয়ালি আকারে ইঙ্গিতে বুঝাইছে, ওই জিনিসটা বেসিক্যালি আমি বললাম। ঠিক আছে, ওকে, ডান। তো আগাই মোটামুটি তো লাল সালের উপরে গ্রামবাসী সরলতা এবং ধর্ম বিশেষ। এখানে দেখো, এখানে একটা জিনিস হলো আছে, অনেক পুরনো একটা বিষয়, গ্রামবাসীরা যে তোমার ধর্ম তোমার অনেক বেশি সহজ সরল, সেই বিষয়টা ছবির মধ্যে হলো প্রকাশিত হয় কিভাবে। একটা গ্রামের মানুষ, তাদের নিজের পেটে খাবার নেই, ক্ষুধা লাগছে, আল্লাহ অনেক ক্ষুধা লাগছে, আমার ক্ষুধা লাগছে, আমার এখন টার্গেট কি, খাবার খেয়ে নিজের পেটটাকে খাওয়ানো। বাট আমি এটা করতেছি না, বরঞ্চ আমি সবার আগে
নিজের যে ধর্মীয় বিষয়গুলো রয়েছে সেই তোমার কি বলে ধর্মীয় যে জায়গাটা, সে ধর্মীয় জায়গা থেকে আমি আমসিপাড়া পড়তে, এই যে মানুষগুলো, এই যে দুইটা বাচ্চা, কি অবস্থা শরীরে দেখো, সবাই একদম হলো কি শুকনা কাঠির মতো শরীর, বাট ওদের সবার মাথায় কিন্তু টুপি আছে। সবার মাথায় আমরা কি দেখতে পাচ্ছি, সবার মাথায় হলো কি টুপি আছে। এখন এই যে টুপি থাকার বিষয়টা, তার মানে কি এই মানুষগুলো আসলে তারা যদিও দরিদ্র, বাট যে ধর্মভীরুতা, এই যে ধর্মভীরুতা, এটার জন্য তারা আসলে পেট ভরার আগে নিজেদের মাথায় ধর্মীয় যে চিন্তা ভাবনা সেগুলো হলো গিয়ে নিচ্ছে। এবার এই ধর্মীয় চিন্তা ভাবনাকে পুঁজি করে মজিদ এই লাল শালু কাপড়ে আবৃত যে মাজারটা, এই মাজারকে কেন্দ্র করে ব্যবসা শুরু করে। এবং এই মাজারে আদৌ কোনো তোমার হচ্ছে কি মাওলানা বা পীর আছে কিনা এই জায়গা থেকে আমি যদি হলো কি চিন্তা করি, সেটা কিন্তু আমরা কেউ জানি না। মজিদের বক্তব্য অনুযায়ী হ্যাঁ, এই মাজারে একজন পীর শুয়ে রয়েছেন, যে পীরের একটা ইশারা দিলেই সবকিছু তোমার একদম ধ্বংস হয়ে যেতে পারে, সবকিছু একদম শেষ হয়ে যেতে পারে, এমন একটা অবস্থা। বাট ব্যাপারটা কিন্তু আসলে এমন না। মজিদ এখানে জাস্ট কি করতেছে, মজিদ জাস্ট এই মাজারকে কেন্দ্র করে ব্যবসা করতেছে। ওকে, সো এখানে কেন্দ্রীয় চরিত্র মজিদ যে মিথ্যার আশ্রয় নিয়ে কথাবার্তা বলেছে সেটা এখানে মূলত প্রকাশিত হয়। ওকে, সো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। কারেন্টলি এখন যে জায়গায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা হলো বিষয়। কেন এটা হলো গুরুত্বপূর্ণ? ক্লাস তোমার আর বেশিক্ষণ হবে না, তোমার ম্যাক্সিমাম 10-15 মিনিটের মতো ক্লাস হবে। আচ্ছা, এই স্লাইডটা কেন গুরুত্বপূর্ণ জানো? এই স্লাইডের মধ্যে তোমার একটা জিনিস আসলে বলা হয়, সেটা হচ্ছে একটা লাল কাপড়ের উপরে টাকা আসতেছে, একটা লাল কাপড়ের উপরে অনেক টাকা আসতেছে। তার কারণ গ্রামের মানুষদেরকে মজিদ এটা বিশ্বাস করাইছে, তুমি যদি আমার যে মাজারটা আছে এই মাজারটাতে তুমি না আসো, তুমি যদি এই মাজারটাতে এসে টাকা পয়সা না দাও, তুমি যদি এই মাজারের ভক্তি শ্রদ্ধা না করো, তুমি যদি এই মাজারের খাদেম বা আমি দা মজিদকে সম্মান না করো, এই মাজারের পীর মুদাস্সির পীর আসিয়া তোমাকে ধ্বংস করিয়া দিবে ইনশাআল্লাহ। মজিদ এই জিনিসটা গ্রামের মানুষদেরকে বুঝাইছে, গ্রামের মানুষদের কাছে এমনভাবে বুঝাইছে, গ্রামের মানুষ বলে কি হাই 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 মুদাস্সির পীরের মাজার অনেক অনেক হচ্ছে কি তোমার পুণ্যের জায়গা, অনেক হচ্ছে কি পাপের জায়গা, অনেক হচ্ছে কি ভালো একটা জায়গা, এখানে যদি আমি না যাই, এখানে গিয়ে যদি টাকা পয়সা না দিই, আমার তো পাপ হবে, আমি তো শেষ হয়ে যাবো, আমি তো ধ্বংস হয়ে যাব। ঠিক এরকম একটা জায়গা থেকে গ্রামের লোকেরা যে যা পারে, কেউ 50 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকা, কেউ 1 আনা, কেউ 2 আনা, কেউ 1 সিকি, কেউ 2 সিকি, যা ইচ্ছা তাই যার যেটা পসিবল সেটাই হলো গিয়ে দিচ্ছে। এবং শুধুমাত্র তাই না, কোনো মানুষ, এটা ভূত না কিন্তু, না মানুষ, কোনো ব্যক্তি এইভাবে তারা মুরগি, এটা আচ্ছা কালোটা দিয়ে তারা দেখা গেল না, এভাবে তারা হচ্ছে তোমার মোরগ মুরগি, টাকা নাই ওদের কাছে, ওরা কি করতেছে, ওরা হচ্ছে তোমার মোরগ মুরগি হল্লোকে দান করতেছে মসজিদ এরিয়াতে, মসজিদের যে তোমার জায়গাটা রয়েছে মসজিদের মাজারে এসে মোরগ মুরগি দান করতেছে। এখানে তোমার এই ছবিটার মধ্যে কিন্তু একটা অনেক বড় জিনিস রয়েছে। সবার আগে বলি ভাই, এটা ভূত না, এটা হচ্ছে একজন মহিলা। এই ছবিটার মধ্যে আমরা দুজন মহিলাকে দেখতে পাই, একজন হচ্ছে কি এইটা আর আরেকজন হচ্ছে কি এইটা, যার হাতে হচ্ছে কি মুরগি। একজন মহিলা সম্পূর্ণভাবে বোরখা পরে এসেছে, পর্দা করে এসেছে, আর একজন মহিলা জাস্ট নর্মালি যে গেট আপ হয়, মাথায় কাপড় দেওয়া, শাড়ি পেঁচানো, এরকম একটা হইল কি জায়গা, একজন হচ্ছে কি এরকম করে আসছে। এটার মধ্য দিয়েও কিন্তু সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখানো হয় যে এক একজন ব্যক্তির যে নিজস্ব প্রেক্ষাপট এক এক রকম। এই যে এই মহিলাটা আসলে পর্দানসীন এবং পর্দার ভিতরে থেকে সে স্বার্থে স্বাচ্ছন্দ্য বোধ করে।
এই মহিলা উনিও কিন্তু অপর্দা করে আছে এমন না, সে পর্দাশীল না এমন না, তিনিও কিন্তু তার জায়গা থেকে পর্দা করেছেন। বাট দুইটা পর্দার মধ্যে পার্থক্য, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়। এবং শুধুমাত্র হচ্ছে গিয়ে তাই না, এই সম্পূর্ণ যে জায়গাটা রয়েছে তারা উভয় দুইজনের দুইটা আলাদা আলাদা জীবন, বা তারা আসছে একজনের কাছে। কার কাছে? মজিদ দা বসের কাছে। এই যে উনিও আসছে এই লোকের কাছে, উনিও আসছে এই লোকের কাছে, কারণ তাদের উভয়েরই সৈয়দ ওয়ালিউল্লাহ এই জিনিসটা দেখাইছেন যে এক এক ব্যক্তি এক এক ধরনের উদ্দেশ্য, এক এক ধরনের হচ্ছে প্রেক্ষাপট, বাট তারা সবাই একটা জায়গা হলো গিয়ে এক, সেটা ধর্মের জায়গা। আর মজিদ দা বস এই ধর্মের জায়গাটাকে নিয়ে খেলছে, ধর্মের জায়গাটা নিয়ে সে বেসিক্যালি মানুষদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছে। এবং এটাই মূলত এখানে দেখানো হচ্ছে, দুইজন মহিলা আসছে, সম্পূর্ণ দুই রকম বেশভূষা, দুই রকম প্রেক্ষাপট, দুই রকম আর্থিক অবস্থা, বাট তাও মসজিদের কাছে আসছে। এই লোক, এই মহিলা এসে টাকা দিল, আর এই মহিলা এসে নিজের পোষা মুরগি দিয়ে দিল। এবার বলো, মসজিদ যে কিনা আগে এমন একটা গ্রামে থাকতো যেখানে খাওয়ার অভাব, ক্ষুধায় মরে টোরে একদম এক সাইড হয়ে যাচ্ছে, আর এই গ্রামে এসে সবাই ফ্রিতে মুরগি দিয়ে যায়। যেখানে মজিদ বছর বার হয়ে যায় মুরগির মাংস খেতে পারতো না, সেখানে এখন মুরগি দিয়েও মুরগির খামার হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। তার মানে মজিদ কি করতেছে? মজিদ তার জায়গা থেকে খুবই খুশি। আরে দোস্ত, সবাই তো আমাকে টাকা পয়সা দেয়, সবাই তোমাকে মোরগ মুরগি দেয়, তাহলে এই গ্রামটাকে একদম নিজের করে নিতে হবে, এরকম একটা অবস্থা। তো এই জিনিসটা বেসিক্যালি দেখানো হচ্ছে। এবং এই যে তোমার সমাজ বাস্তবতাটা রয়েছে, সমাজ বাস্তবতার মধ্যে মজিদের সাথে একজন বস লোক আসে, বুঝছো? এই তো হচ্ছে কি আমাদের মজিদ, আর এই হচ্ছে আমাদের খালেক ব্যাপারী। উনিকে খালেক ব্যাপারী। সো আমি তোমাকে হচ্ছে বলছিলাম না একটা কথা, যে এখানে আমরা দুই ধরনের মানুষ দেখতে পাই। একটা মানুষ কারা? একটা মানুষ হচ্ছে গিয়ে আমাদের মজিদ, যে মজিদ হলো গিয়ে আমার কাছে ধর্মের পাওয়ার রয়েছে, ধর্মের পাওয়ার দিয়ে আমি গ্রামটাকে গ্রাস করব। আর আরেকটা লোকের খালেক ব্যাপারী, হ্যাঁ মজিদ আমার কাছে টাকা আছে, আমার কাছ থেকে টাকা নাও, দুজন মিলে একদম একসাথে গ্রামটাকে করায়ত্ত করি। সো এখানে যে আমি এই দুইটা ক্যারেক্টারকে দেখলাম, এই দুইটা ক্যারেক্টার কিন্তু আসলে সম্পূর্ণরূপে গ্রামটাকে নিয়ন্ত্রণ করার জন্য একীভূত হয়। এবং দেখো যে এই লোকটা যে হাসতেছে, আমি জানি না ওনার মতো হাসতে পারবো কিনা, হ্যাঁ জানি না ওনার মতো হাসিটা হয়েছে কিনা, মানে একটা মানে মাফিয়া টাইপের একটা হাসি দিচ্ছে। হাসি দিয়ে এটাই মজিদকে বোঝাচ্ছে যে মজিদ ভাই আসো, আমরা দুজন একদম একসাথে হচ্ছে গিয়ে এই যে ক্ষমতাটা নিজের কাছে হলো গিয়ে রাখবো। সো এরপর হচ্ছে তোমার গ্রামের যে বিভিন্ন, এইটা দেখো গ্রামের হলো একটা সালিশ। সো বেসিক্যালি গ্রামের সালিশগুলোতে খালেক ব্যাপারী থাকে, সমস্যা নাই, অন্যান্য মানুষজন থাকে, কিন্তু মজিদের কিন্তু আসলে গ্রামের সালিশে থাকার কথা না। বাট ওই যে মানুষের কাছে আমাদের যে মসজিদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গিয়েছে, মানুষের কাছে মসজিদ যে অনেক বড় একটা প্লেস পেয়ে গেছে একজন ধর্মের লোক হিসাবে, তাই সব কিছু মিলায় মানুষজন এখন মসজিদকে চায় গ্রামীণ সালিশে যাতে মসজিদ ধর্মের পার্সপেক্টিভ থেকে বিচার করতে পারে। বাট বাচ্চারা, এই জিনিসটা কিন্তু আসলে হওয়ার কথা ছিল না, কিন্তু মসজিদ তার ছলাকৌশল এবং ধর্মের দোহাই দিয়ে গ্রাম নিয়ন্ত্রণের জায়গায় আস্তে আস্তে হচ্ছে কি তোমার এরকম একটা পজিশনে চলে আসে। এবং আমরা আওয়ালপুরের পীরের কথা বলছিলাম না, যে আওয়ালপুরের পীর হচ্ছে কি এই লোকটা যাকে হচ্ছে কি মসজিদ থ্রেট মনে করতো, এবং পরবর্তীতে কিন্তু তাকেও মসজিদ গ্রাম থেকে হলো গিয়ে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলে। যাই হোক, আমরা জমিলার কথা বলছিলাম উপন্যাসের, এই হলো জমিলা ক্যারেক্টারটা। দেখো পুরা উপন্যাসের মধ্যে জমিলাই এমন একজন ব্যক্তি যার চোখে মুখে সেই হিংস্র একটা ভাব রয়েছে। ফাহিমা বেগম, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। সো হিংস্রটা ভাব রয়েছে। সো এখানে হলো গিয়ে আমি কি দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের মজিদ
ওকে হলো ওকে বকা দিচ্ছে, তুমি এটা করো না, ওটা করো না, এই না সেই না, হাবি জাবি জাত শতানো, এরকম একটা অবস্থা। বাট আমরা যে বিষয়টা হচ্ছে কি হলো দেখতে পাই, আমাদের এই যে তোমার মজিদ রয়েছে, মজিদ যখন আমাদের হলো জমিলাকে নানান জিনিসপত্র বুঝায়, তখন আমি কি দেখতে পাই, জমিলা আসলে জিনিসটা না কেয়ার করতেছে না, ও পাত্তা দিচ্ছে না, ও আসলে হচ্ছে তোমার ভালো লাগতেছে না, এটাই কিন্তু এখানে প্রকাশিত হয়। এবং সবার লাস্টের যে বিষয়টা, সেই সবার লাস্টের বিষয়টা হচ্ছে তোমার, দেখো আচ্ছা, সবার লাস্টের যে হলো বিষয়টা এখানে দেখানো হচ্ছে, সেখানে আমরা দেখতে পাই আমাদের যে মজিদের যে গ্রামটা রয়েছে, মজিদের গ্রামটা আসলে তোমার বন্যায় আক্রান্ত হয়। সবার লাস্টে আমরা দেখতে পাই মসজিদের যে গ্রামটা রয়েছে, মসজিদের গ্রামটা আসলে তোমার বন্যায় আক্রান্ত হয়। এবং যে বন্যায় আক্রান্ত হওয়ার বিষয়টা, এই বন্যায় আক্রান্ত হওয়ার বিষয়টা মূলত এখানে বলা হচ্ছে। এবং মসজিদ যে সবসময় একটা কথা হলো বলতো, আমার কথা বিশ্বাস করো, আমি হচ্ছে গিয়ে আল্লাহর অনেক কাছের মানুষ, তোমাদের গ্রামকে সবসময় রক্ষা করতে পারবো। বাট আলটিমেটলি মসজিদে কিন্তু গ্রামটা রক্ষা করতে পারে না, বন্যায় মসজিদের সম্পূর্ণ সহায় সম্পত্তি, সম্পূর্ণ গ্রাম আসলে ভেসে যায়। আমরা এই মুহূর্তে জানি বাংলাদেশের ফেনী এবং ফেনীর উপকূলীয় অঞ্চলে আমরা কি দেখতে পাই, প্রচণ্ড রকমের বন্যা হচ্ছে। আমরা সবাই ওই সকল এরিয়া মানুষজন দোয়া করব। আমরা তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওভাবে হলো গিয়ে বুঝতেও পারি না, ওভাবে থাকতেও পারতেছি না ওই জায়গায়। বাট আমরা একটা কাজই করতে পারি, দোয়া করতে পারি সবাই একটু এই বিষয়টা নিয়ে। চিন্তা ভাবনা তো করার কিছু নেই, দোয়া করো যাতে ওই মানুষগুলো সেফ থাকে। সো দ্যাটস ইট, মোটামুটি আমাদের আজকের ক্লাস শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা কন্ডিশনে আছে। আমাকে একটু বলো, লাল সালু উপন্যাসটা কিন্তু আমি শেষ করছি 1.5 ঘন্টার একটা ক্লাসে, অলমোস্ট 1 ঘন্টার মধ্যে লাল সালু উপন্যাসের খুঁটিনাটি আমি সব পড়াইছি, কিচ্ছু বাদ দিয়ে নেই। আমাকে একটু বলো, এই স্টাইলে লাল সালু উপন্যাস পড়াটা কেমন লাগলো? এই স্টাইলে লাল সালু উপন্যাসটা কেমন পড়লো? এই স্টাইলে লাল সালু উপন্যাসটা কেমন লাগলো? ভালো লাগছে? আচ্ছা, মৌ বলতেছে লোকে ভালো লাগছে, মনের অবস্থা আবার চলে আসছে, বাট ক্লাস কিন্তু প্রায় শেষ। ভাইয়া লেকচার স্লাইড কখন দিন? এই লেকচার তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে রেমির স্কুলের মেইন পেজ থেকে, এই কমেন্ট সেকশনে ওই ফর্মটা ফিল আপ করে স্লাইড পেয়ে যাবা। ওকে, যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো দেখো, আজকের যে ক্লাসটা, আজকের ক্লাসে কিন্তু সম্পূর্ণ তোমার যে বইয়ের কি অবস্থা, সম্পূর্ণ যে টপিকের হচ্ছে কি বলি, সম্পূর্ণ যে উপন্যাস লাইন বাই লাইন কিন্তু আজকে আমাদের পুরো এক ক্লাসে পড়ানো সম্ভব। অনেকেই বলতেছে যে ভাইয়া যেরকম ভেবেছিলাম ওরকম হয় নাই। তুমি হয়তো ভেবেছিলে যে প্রপারলি সব কিছু টু দ্য পয়েন্টে পড়াবো, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা যখন একটা কোর্স শুরু করব তার আগে কোর্সের কঠিন সাবজেক্টগুলো একটা গ্লিম্পস দেওয়া দরকার। সেই গ্লিম্পসটা একটা যে ছোঁয়া দেওয়া, সেই ছোঁয়া দেওয়ার কাজটা বেসিক্যালি করলাম। হোপফুলি তোমাদের এই জিনিসটা কাজে লাগবে ভবিষ্যতে। অ্যান্ড তোমাদেরকে হচ্ছে আমি যদি চিন্তা করি, একদম খুবই সিম্পলি একটা কথা বলি বাচ্চারা, সেই সিম্পল কথাটা হচ্ছে তোমরা প্লিজ 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 আমাদের যে এই ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলোর আগের যে এরকম ফ্রি ভার্সনগুলো যাচ্ছে, এগুলো দেখো, দেখলে আসলে বুঝতে পারবা যে কিভাবে আমরা কি করি। কারণ আমরা আমাদের মেইন যে ক্লাসগুলো রয়েছে, মানে পেইড ব্যাচের যে ক্লাসগুলো হবে, সেই পেইড ব্যাচের ক্লাসের মধ্যে কিন্তু আসলে এই জিনিসগুলা এভাবে তো রাখবই, বাট এটার সাথে বইয়ের বিভিন্ন লাইনের রিলেশনটা কীরকম আসতেছে, কীভাবে এই ছবিগুলা বইয়ের সাথে রিলেটেড, সেগুলো যেরকম ব্যাখ্যা করব, বইয়ের ভেতরে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখাই দিব। অ্যান্ড আমার ক্লাসের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেরকম একটা হলো এইচএসসি টনিক, একটা হচ্ছে তোমার এমসিকিউ টনিক, আরেকটা হচ্ছে কি অ্যাডমিশন টনিক। এগুলা আমি আসলে আমাদের যে পেইড ব্যাচটা থাকে, সেই পেইড ব্যাচে আমাদের পেইড স্টুডেন্টদেরকে দিই। ওইটা পাওয়ার জন্য তোমাদের বেসিক্যালি কোর্সে এনরোল করতে হবে। সো এগুলা বলতে কি বোঝায়, আমার এইচএসসি টনিক যেগুলো থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি অ্যাকচুয়ালি এই টনিকগুলো হচ্ছে গিয়ে দিয়ে দিই।
এইচএসসি টনিক দিয়ে বুঝাই এইচএসসির জন্য ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্ন। এমসিকিউ টনিক দিয়ে বুঝাই এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন। আর তোমার অ্যাডমিশন টনিক দিয়ে বুঝাই পার্টিকুলার যে টপিকটা শুধুমাত্র অ্যাডমিশনের ইম্পর্টেন্ট সেটা। আমার যে পেইড ব্যাচের ক্লাস হয় সেই পেইড ব্যাচের ক্লাসগুলোতে এখানে 26 ব্যাচের অনেকেই রয়েছে, 25 ব্যাচের অনেকেই রয়েছে, তারা কিন্তু এখানে বলতে পারবা যারা এর আগে আমার পেইড ব্যাচের ক্লাস করেছো, একটু কমেন্টে তোমরা জানাতে পারো যে আমার টনিকটা কীভাবে কাজ করে। স্টুডেন্টরা যারা আমাদের 25 ব্যাচের পুরনো স্টুডেন্ট রয়েছে বা 26 ব্যাচের পুরনো স্টুডেন্ট রয়েছে, একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার যে টনিকগুলো রয়েছে টনিকগুলো আসলে কিভাবে কাজ করে। সো এই যে টনিকগুলো রয়েছে এগুলোর মাধ্যমে একটা টপিককে, একটা গদ্য বলো, নাটক বলো, উপন্যাস বলো, আমি কিন্তু আগে থেকে ভাগ করে দিই একটা টপিকের কোন কোন জায়গায় কিসের জন্য হলো কি ইম্পর্টেন্ট। এই যে তোমার আমি কিসের জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে কি বলার কারণে যেটা হয়, তোমরা আসলে তোমাদের জায়গা থেকে প্রিপেয়ার্ড এখনই হয়ে যাও যে আচ্ছা মজিদের এই কথাটা অনুধাবনে আসতে পারে, তানু বেবির এই উক্তিটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসলে আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট এগুলো তোমার সিকিউতে কিন্তু হেল্প আউট করবে। সো দিস ইজ ইট। সো তোমরা যারা যারা হলো গিয়ে আমাদের এই যে ক্লাসগুলো রয়েছে ক্লাসগুলো হলো গিয়ে করছো, আগে থেকে পেইড ব্যাচ ছিল আলহামদুলিল্লাহ, যারা যারা এখন হচ্ছে পেইড ব্যাচে জয়েন হওনি তারা কিন্তু জয়েন হলে আমার কাছ থেকে টনিকগুলো পেয়ে যাবা, ঠিক আছে? এবং টনিকের জন্য বেসিক্যালি আমাদের পেইড ক্লাসে এনরোল করতে হবে। তো আচ্ছা, তোমাদের জন্য গিফট ছোট্ট রাখছি, সেটা হচ্ছে তোমাদের যে এই সম্পূর্ণ জায়গাটা রয়েছে আমাদের 10MS এইচএসসি যে স্টুডেন্টস গ্রুপটা রয়েছে, সরি 10MS এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপটা যেটা রয়েছে সেই স্টুডেন্টস গ্রুপে আজকের ক্লাসের ফিডব্যাকটা নিয়ে একটা পোস্ট দিও। আজকের ক্লাসে ফিডব্যাক নিয়ে বা হচ্ছে এই মুহূর্তে যে গ্রুপে তোমরা ক্লাস করছো আর HSC 25 ফ্রি A+ সাজেশন যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে আজকের ক্লাসের ফিডব্যাক, আজকের ক্লাসে কেমন লাগছে, ক্লাসের যে কোনো একটা মোমেন্টের স্ক্রিনশট নিয়ে ফিডব্যাক পোস্ট করতে পারো। ফিডব্যাক পোস্ট করলে বুঝতে পারবো যে ক্লাসটা আসলে কেমন ছিল না ছিল ইত্যাদি ইত্যাদি। তো তাছাড়া আমিও একটু পরে পোস্ট দেবো, সেখানে তোমরা পোস্টের কমেন্ট সেকশন তোমরা জানাতে পারো। এবং হচ্ছে আমি দেখি যে মোটামুটি ভালো একটা রেসপন্স আসতেছে, প্রায় 50 জনের উপরে ফিডব্যাকগুলো দিয়েছে আমরা কমেন্ট সেকশনে বা তোমরা নিজেরা পোস্ট করেছো। তাহলে লাল সালু উপন্যাসের মুভি লিঙ্কটা আমি শেয়ার করে দিব, মুভি লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দিব। সো এটা কিন্তু হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অ্যান্ড আমার মনে হয় এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো হবে। অ্যান্ড বাচ্চারা তোমাদের এই যে ক্লাসটা তোমার ক্লাস শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর। এখন ভুলে যাইতে পারো 2 সেপ্টেম্বরে ক্লাস শুরু, ভাই মনে নাই কি করব, কোর্স তো এখনো কিনি নাই। তোমাদেরকে মনে রাখা একটা বুদ্ধি বলে দিই, 3 সেপ্টেম্বর আমার জন্মদিন, বুঝছো? সো তার আগের দিন 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তাই যে কাজটা তোমাদের করা উচিত সেটা হচ্ছে দেরি না করে 2 সেপ্টেম্বরের আগেই কোর্সটা কিনতে পারো। বাট তুমি যদি 1 সেপ্টেম্বরের মধ্যে কোর্স কিনো তাহলে MKT HSC 25 এই যে প্রোমো কোডটা রয়েছে এই প্রোমো কোডটা দিয়ে তোমরা কিন্তু বেশ বড় একটা ছাড় পাবা। 10 টাকা ছাড়, 50 টাকা ছাড়, 1 টাকা ছাড় নাকি 5 টাকা ছাড়, কত টাকা ছাড় তোমার যে প্রোমো কোডটা রয়েছে প্রোমো কোডটা দিয়ে কিন্তু জানতে পারো। এবং শুধুমাত্র তাই না, এই যে গ্রুপটা রয়েছে HSC 2025 ফ্রি A+ সাজেশন গ্রুপ, এই গ্রুপ থেকেও কিন্তু তোমরা অনেক কিছু পেতে পারবে। এই গ্রুপটাতে ফ্রি তোমরা জয়েন হয়ে যাও। সো এই গ্রুপটাতে হচ্ছে কি তোমরা জয়েন হয়ে যাও। তোমরা যদি এই গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো তাহলে আলটিমেটলি তোমরা অনেক কিছুই পাবে। আর অনেকেই বসে লাস্ট সামনে আর কোনো ক্লাস হবে কিনা, অবভিয়াসলি আমাদের পেইড ব্যাচে হবে, ফ্রিতে এটাই লাস্ট ক্লাস। সো পেইড ব্যাচের জন্য সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। কারো কোনো প্রশ্ন আছে? এনি ওয়ান অফ ইউ, এনি কোয়েশ্চেনস, এনি ডাউট? কারো কোনো প্রশ্ন আছে? আরে কারোর কোনো প্রশ্ন নাই। যাওয়ার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, MKT HSC 25 ইউজ দিস বাই 1 সেপ্টেম্বর। যদি তোমরা এই কাজটা করো তোমরা কিন্তু সুন্দর মতো এই কোর্সে সুন্দর একটি ছাড় নিয়ে ভর্তি হয়ে যেতে পারবা।
তো স্টুডেন্ট, তোমাদের জন্য যে গিফটের অ্যানাউন্সমেন্টটা দিলাম, তোমরা যদি আমার ক্লাসের ফিডব্যাক নিয়ে আমার পোস্টের কমেন্ট সেকশনে জানাও বা 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে পোস্ট দাও, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবেই আমি পোস্টার কাউন্ট দেখে তোমাদের গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো এই যে উপন্যাসে রয়েছে উপন্যাসের মুভি লিঙ্ক। তো যারা যারা আমাদের পেইড ব্যাচে আসবা তার সাথে পেইড ব্যাচে দেখা হবে। সে পুরো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, এবং অবশ্যই সবসময় 10 মিনিট স্কুল এবং আমাদের সাথে থেকো।